পাঠ করছি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ও বঙ্কিম বরণ, পৃষ্ঠা 90। বাংলার নবযুগ ও বঙ্কিমচন্দ্র। 1 নম্বর, যুগ সংকট ও যুগ ধর্ম। ঊনবিংশ শতাব্দীর বাংলার ইতিহাসই এ যুগের সারা ভারতের ইতিহাস। ওই শতাব্দীর দ্বিতীয় দশকের মধ্যেই এই বাংলাদেশে যুগব্যাপী প্রাচীন সংস্কারের জড়ত্ব আঘাত পাইতে থাকে। আমার এই আলোচনা মুখ্যত সাহিত্যিক, নতুবা দেখা যাইত কত রূপে ও কত দিকে এই যুগধর্মের লক্ষণ সেকালে স্পষ্ট হইয়া উঠিয়াছিল। সামাজিক ও রাষ্ট্রিক আন্দোলনেও যেমন, ব্যক্তির জীবনেও তেমনি ইহার প্রভাব অল্প অনুভূত হয় নাই। আমাদের জীবনে যেটুকু ব্যক্তি স্বাতন্ত্র্য ছিল, এখনো আছে, তাহা অধ্যাত্ম জীবনের মুখ্য মার্গের। ওই আধ্যাত্মিক প্রয়োজনে সমাজের বিধিবিধানের মূলে মুখ্যভাবে না হইলেও গৌণভাবে যে বেত্রদণ্ড উদ্যত ছিল, তাহাতে মানুষের সহজ বিচার বুদ্ধিও যেমন পথ পাইত না, তেমনি তাহার পৌরুষও পদে পদে খণ্ডিত হইত। ব্যক্তিরই স্বাধীন কর্মে তাহা চরিতার্থ হইতে পারিত না। নব্য বাংলা সাহিত্যে নবযুগের বোধন একটা নূতনের প্রবল প্রেরণা ভাবে, কর্মে ও চিন্তায় এ জাতির জীবনী শক্তিকে উদ্বুদ্ধ করিয়াছিল। তখন একটা নতুন পথে যাত্রার ব্যাকুলতা অন্তরের অন্তরে কেবল বন্ধন ছেদনের অধীরতায় প্রবল। একদিকে সমাজ একটা বিরাট অচলায়তন হইয়া ব্যক্তির শ্বাসরোধ করিতেছে, অপরদিকে একটা অজ্ঞাত অপরিচিত গতিপথ নূতন জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, দর্শনের প্রত্যক্ষ প্রমাণ ও যুক্তিমন্ত্রে আকর্ষণ করিতেছে। এই পথ একরূপ মুক্তিপথই বটে। তখন মুক্তির আশ্বাসে বড় আশ্বাস, অধিক ভাবিয়া দেখিবার অবকাশ তখন কোথায়? বাঙালির প্রাণ নিছক চিন্তা বিলাস অথবা ভাবের উন্মাদনায় অতি সহজেই তৃপ্তি লাভ করে। তাই তত্ত্বের সত্য অপেক্ষা তত্ত্বের ভাবাবেগ তাহাকে বিচলিত করিল এবং জীবনের ক্ষেত্র বিশেষে কর্মের আদর্শ হিসাবেও এই মুক্তি মন্ত্র বরণীয় হইয়া উঠিল। তথাপি সংশয় ঘুচিল না, বরং তাহার সমাধান চেষ্টা ভেতরে ভেতরে আরও বাড়িয়া উঠিল। রামমোহনে যাহা প্রধানত বিচারের ক্ষেত্রে আবদ্ধ ছিল, বিদ্যাসাগরে যাহা সেবা ধর্মের আবরণে কতকটা আবৃত ছিল, এবং মধুসূদনে যাহা নিরুপদ্রব রস সৃষ্টিতেই আত্মপ্রকাশ করিয়াছিল, কোনোখানে সমাজকে প্রত্যক্ষভাবে অস্বীকার করে নাই। তাহাই শেষে গুরুতর সমস্যারূপে ব্যক্তির চিত্ত আক্রমণ করিয়াছে। শুধুই মানব ধর্ম নয়, ব্যক্তির স্বতন্ত্র ধর্ম জিজ্ঞাসারূপে এক নতুন প্রেরণা হইয়া উঠিয়াছে। এইবার সমাজ ও ব্যক্তির দ্বন্দ্বে নবযুগের সেই নবধর্মের, মানব ধর্মেরই কঠিন পরীক্ষা আরম্ভ হইল। দেশের ইংরেজি শিক্ষিত সম্প্রদায় ঘোরতর সংশয়বাদী হইয়া উঠিলেন। মুক্তির আকাঙ্ক্ষা অর্ধপথেই দ্বিধাগ্রস্ত হইল। মনুষ্য জীবনের অর্থ কি? মানুষের জ্ঞানে সত্যের ধারণা সম্ভব কি না? লোকহিতের আদর্শ কি? ধর্ম কাহাকে বলে? সমাজের মুখাপেক্ষিতা ব্যক্তির পক্ষে কতদূর আবশ্যক? পৃষ্ঠা 91। ব্যক্তির যে স্বাধীনতা, মানুষের যাহা অপেক্ষা অধিক গৌরব নাই, তাহার সহিত শেষ পর্যন্ত সামাজিক জীবনের আপোষ আদৌ সম্ভব কিনা? নতুন মানব ধর্মের যে উদার ভাবাবেগ, মানুষের হৃদয় মনের শক্তি সম্বন্ধে যে অপরিমিত আশ্বাস, তাহার প্রেরণা উল্লাস এমনই নানা চিন্তায় সংশয়াচ্ছন্ন হইয়া উঠিল। ব্যক্তি ধর্ম ও সমাজ ধর্মের মধ্যে যে সঙ্গতির প্রয়োজন, তাহার উপায় সন্ধানে সেকালের ভাবুক ও চিন্তাশীল ব্যক্তিমাত্রেই উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। এই সমস্যাই প্রধান সমস্যা হইয়া উঠিবার কারণ ব্যক্তির স্বাধিকার বোধের উগ্রতা, এবং ইহারও কারণ বিদেশি শিক্ষার প্রভাবে স্বদেশীয় সমাজের সেই অবনত অবস্থার প্রতি
প্রবল অশ্রদ্ধা ও অসহিষ্ণুতার উদ্রেক। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বাঙালির নবজাগরিত ব্যক্তি মানুষে সেই যুগ প্রবৃত্তির একটা গভীরতর চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছিল। চাঞ্চল্যের একটা বড় কারণ নিশ্চয় এই যে ওই নূতন মানব ধর্মের প্রেরণা সার্বভৌমিক হইল। এ জাতির সাধনায় তাহাকে সত্য করিয়া তুলিতে হইলে তাহাকে তাহার রক্তগত সংস্কারের অনুকূল করিতে হইবে। এদেশের জলমাটিতেই তাহাকে রোপণ করিতে হইবে। প্রাণের নির্জীবতা দূর করিবার পক্ষে এমন রসায়ন আর নাই। শুধু রসায়ন নয়, ইহা স্বর্ণঘটিত সালসাই বটে। মানবত্বের এই মহিমা বোধি সমগ্র জগতে মানবজাতির নবজাগরণ, মানব ইতিহাসে যুগান্তর সূচনা করিয়াছে। ইহার ফলেই মধ্যযুগের অবসান হইয়াছে। কিন্তু ভারতবর্ষের দুর্ভাগ্য বা সৌভাগ্য এই যে তাহার অতি প্রাচীন সাধনা ও সংস্কৃতির ধারা এখনো লুপ্ত হয় নাই। যখনই কোনো নূতন ভাবচিন্তা বা নবধর্মের আঘাতে তাহার নিদ্রার ব্যাঘাত হয়, তখনই সে তাহার সেই চিরন্তন সংস্কৃতি স্মরণ করে। নূতনকে পুরাতনের কষ্টিপাথরে যাচাই করিয়া যুগধর্মকেও সনাতনের সঙ্গে মিলাইয়া তবে সে তাহার সঙ্গে রফা করিয়া থাকে। এবারেও সে যতক্ষণ না এই নূতন মানুষকেও তাহার নূতনতর মহিমাকে সেই পুরাতন অধ্যাত্ম তত্ত্বের দ্বারা শোধন করিয়া লইতে পারিয়াছে, ততক্ষণ সে তাহাকে অন্তরের অন্তরে গ্রহণ করে নাই। তাহার পূর্ণ জাগরণে বাধা ঘটিয়াছে। এই নূতন মানব ধর্মের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ইউরোপীয় সংস্কার ক্রমেই উন্মুখ হইয়া উঠিল, তাহা ভারতীয় সংস্কারের বিরোধী। তথাপি এই বিজাতীয় সংস্কার আর সকলের উপরে জয়ী হইবার উপক্রম করিল। ইহার ফলে মনুষ্য জীবন বা মনুষ্য হৃদয় সম্পর্কিত সর্ববিষয়ে আর সেই বিস্ময়, শ্রদ্ধা বা সহানুভূতি রহিল না। বরং পাপ পুণ্য, সূচি অসুচি, শ্লীল অশ্লীল, ভব্য অভব্য প্রভৃতির সম্বন্ধে এক নূতন বিবেক বুদ্ধি অতিমাত্রায় সজাগ হইয়া উঠিল। এই বিবেক বুদ্ধি আর কিছুই নয়, ইহাও সেই আত্মাভিমান প্রসূত এক প্রকার মানস ব্যাধি। বলা বাহুল্য, এই মরালিটি সংস্কার জাতীয় সংস্কৃতির বিরোধী। তথাপি সে যুগের প্রায় সকল মনীষী ও কর্ষিতচিত্ত মানুষ এই সংস্কারের অল্পাধিক বশীভূত হইয়াছিলেন। এক দাসত্বের বদলে আর এক দাসত্ব গৌরবজনক হইয়া উঠিল। যাহারা শাস্ত্রবাক্য বা আপ্তবাক্যের শাসন মানিল না, তাহারাই অতি সংকীর্ণ অহং বুদ্ধির দাসত্ব করিয়া আত্মার মর্যাদা রক্ষায় অধীর হইয়া উঠিল। এই যে সংস্কার, ইহার জন্য যুগ প্রবৃত্তি দায়ী নয়, ইহা সেই প্রবৃত্তির একটা বিকার। ইংরেজি শিক্ষার অন্তর্গত খ্রিস্টানি বা সেমিটিক থিওলজি, পাপবাদ বা দেহ আত্মার বিরোধবাদ হইতেই ইহা সংক্রামিত হইয়াছিল। পৃষ্ঠা 92। সেকালের শিক্ষিত বাঙালি বহু সামাজিক প্রথা ও পারিবারিক আচার অনুষ্ঠান সম্বন্ধে লজ্জাবোধ করিতে লাগিল। এমনই রুচি বায়ু ও সূচিবায়ুগ্রস্ত হইল যে মানুষ হিসাবেই মানুষের প্রতি শ্রদ্ধা আর রহিল না। তাহার দেহ ও মন দুই ধোপা কাচা করিয়া না লইলে, তাহার ভাষার গ্রাম্যতা দোষ দূর না হইলে, তাহাকে দূর হইতে কৃপার চোখে দেখা ভিন্ন আর কিছু করা চলে না। এই কারণে মানব ধর্মকে জ্ঞান বুদ্ধির দ্বারা শোধন করিয়া লওয়া বড়ই আবশ্যক হইল। সে ধর্মের মুখ্য অভিপ্রায় ওই দেহ মনের পরিচ্ছন্নতা সাধন। এজন্য তাহাতেও ভগবৎ সাধনার যে বিশিষ্ট আধ্যাত্মিক ক্ষুধা, তাহাকে গৌণ করিয়া ওই মরালিটি মুখ্য হইয়া উঠিল। এক বিষয়ে সে ধর্ম যুগ প্রবৃত্তির অনুকূল, কারণ তাহাতে কোনো মিষ্টিক সাধনার স্থান নাই। মানুষেরই স্বার্থ বা বুদ্ধি নির্ধারিত কল্যাণ একমাত্র পুরুষার্থ বলিয়া বরণীয় হইয়াছিল। ভগবানকেও মানুষের উপাস্য হইতে হইলে
তাহার জ্ঞান বৃদ্ধি, তাহার জ্ঞান বুদ্ধি ও হিতাহিত ভাবনার দ্বারা সীমাবদ্ধ এবং নীতি দুর্নীতি সংস্কারের অধীন হইয়া আবির্ভূত হইতে হইবে। সে যুগের সেই নবধর্ম প্রেরণা অবশেষে এমনই একটা বিপথে পড়িয়া তাহার সেই আদি প্রবৃত্তির উদারতা ও প্রাণময়তা হারাইতে বসিয়াছিল। মনোধর্মের সহিত হৃদয় ধর্মের বিরোধ বাঁধিল। তাহার ফলে মানুষের স্বাধীনতা গৌরব সংশয়াচ্ছন্ন হইয়া পড়িল। ব্যক্তির সহিত সমাজের, স্বাতন্ত্র্য পন্থার সহিত লোকসংগ্রহের, মরালিটির সহিত সহানুভূতির সমন্বয় সাধনে বড়ই বাধা উপস্থিত হইল। একটা তত্ত্বের যুক্তিমাত্রকে বন্ধনরজ্জু করিয়া তাহারই সাহায্যে দল বাঁধা, সেও যেমন মানুষেরই ছোট করা, সেও যেমন মানুষকেই ছোট করা, তেমনি সমাজের সহিত কোনরূপ সত্য বিশ্বাসের যোগ না রাখিয়া সকল বিশ্বাস সকল মতবাদ পরিহার করিয়া স্বাতন্ত্র্য সুখ ভোগ করা, সেও একরূপ আত্মহত্যা। এমনই একটা আধ্যাত্মিক সংকট ক্রমে দেখা দিয়াছিল। নাস্তিকতাই একটা উচ্চাঙ্গের নীতি হইয়া উঠিয়াছিল। ঠিক এই কালেই বঙ্কিমচন্দ্রের আবির্ভাব। যুগপ্রবৃত্তির সকল লক্ষণ, তাহার ক্রিয়া ও প্রতিক্রিয়া তখন চারিদিকে প্রকাশ পাইয়াছে। পাদ্রী কৃষ্ণমোহনের খ্রিস্ট ধর্ম প্রচার, বাবু দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মের ব্যাখ্যান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানব সেবা, অক্ষয় কুমার, রাজেন্দ্রলাল, মহেন্দ্রলাল প্রভৃতির জ্ঞান বিজ্ঞান চর্চা, আচার্য কৃষ্ণকমলের নিরীশ্বর জ্ঞানযোগ ও মানব পূজার মন্ত্র জপ, একদিকে এতগুলি পন্থা এবং অপরদিকে কবি মধুসূদনের কাব্যচ্ছন্দে মানব গৌরব গীতির ভেরি রব, বঙ্কিমচন্দ্রের জন্য আসর যেন সুসজ্জিত হইয়া আছে। বঙ্কিমচন্দ্র এই যুগেরই সন্তান। নব মানব ধর্মের মন্ত্র তাহার পক্ষে নিষ্ফল হওয়া দূরে থাক, সেই মন্ত্রই তাহাকে এমন গভীরভাবে বিচলিত করিয়াছিল যে এ কথা বলিলে অত্যুক্তি হইবে না। তিনিই তাহার অলোক সামান্য প্রতিভা বলে সেই মন্ত্রকে পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। তিনিই সেই মন্ত্রকে মন্ত্রদ্রষ্টার মতো প্রত্যক্ষ করিয়াছিলেন। বুঝিয়াছিলেন যে নবযুগের ধর্ম এই মানব ধর্মই বটে। পূর্ণ মনুষ্যত্বের উদ্বোধনের ওপরেই মনুষ্য জীবনের সার্থকতা নির্ভর করে। কিন্তু আরেকটি যে বড় তত্ত্ব তিনি তাহার পূর্বগামীগণের পন্থা বিশেষ হইতে লাভ করিয়াছিলেন, তাহারই প্রভাব তাহার সর্বচিন্তার মূলে চিরদিন বিদ্যমান ছিল। তাহারই অনুচিন্তনে ও একাগ্র ধ্যানে তিনি মানব জীবনের মহত্ব ও সদর্থ সম্বন্ধে নিঃসংশয় হইতে পারিয়াছিলেন। পৃষ্ঠা 93। এই তত্ত্বটির নাম মানব প্রীতি। কবে কেমন করিয়া ইহার বীজ তাহার অন্তরে এমন গভীর প্রবেশ লাভ করিয়াছিল যে সংবাদ আমরা কবে কেমন করিয়া ইহার বীজ তাহার অন্তরে এমন গভীরভাবে প্রবেশ লাভ করিয়াছিল সে সংবাদ আমাদের জানা নাই। বঙ্কিমচন্দ্রের একখানি সম্পূর্ণ নির্ভরযোগ্য জীবনচরিত আজও লিখিত হয় নাই। এ কলঙ্ক রাখিবার স্থান নাই। শোনা যায় তিনি প্রথম বয়সেই ফরাসি দার্শনিক আগুস্ত কোত (AUGUSTE) আগুস্ত COMTE কোত কয়চন্দ্রবিন্দু ওকা খণ্ডত্যা এর পজিটিভিজম POSITIVISM পজিটিভিজম বা বিজ্ঞানসম্মত মানব সেবা ধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন। ইহার কারণ এই বলিয়া মনে হয় যে তিনি মনুষ্য ব্যক্তি অপেক্ষা মনুষ্য জাতির কল্যাণকে, ব্যষ্টি অপেক্ষা সমষ্টির গৌরবকে উচ্চতর সত্যের উপরে প্রতিষ্ঠিত বলিয়া বিশ্বাস করিতেন। এই বিশ্বাসই ছিল তাহার জন্মগত বা জন্মান্তরীণ সংস্কার, তাহার প্রতিভার মতোই প্রাক্তন সম্পদ। ইহারই প্রেরণায় তিনি নবযুগের সেই নূতন প্রবৃত্তিকে একটি পূর্ণ ও সার্থক রূপ দিতে পারিয়াছিলেন। ইহারই প্রেরণায় তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে তথা বাঙালি সংস্কৃতিতে জীবন সাধনার এক নতুন তন্ত্র রসে, রূপে, চিন্তায় ও ভাবের ঐশ্বর্যে দশভুজা মূর্তির মতো সাকার করিয়া তুলিয়াছিলেন। এই তত্ত্বের সজ্ঞান আশ্রয় যে ইংরেজি শিক্ষার প্রভাবেই ঘটিয়াছিল তাহাতে সন্দেহ নাই। কারণ
সেকালের হিন্দু শিক্ষা দীক্ষায় বা হিন্দু ধর্মের প্রত্যক্ষ অনুষ্ঠানে ইহার স্পষ্ট নির্দেশ ছিল না। বস্তুত বঙ্কিমচন্দ্রের জন্মগত সংস্কার যেমনই হোক, তাহার স্বজ্ঞান ভাবনা চিন্তার যাহা কিছু মৌলিকতা, তাহার মূলে ছিল নবযুগের নূতন মনোভাব, এবং তাহা যে কতখানি ওই ইংরেজি শিক্ষার ফল সে বিষয়ে সন্দেহের অবকাশ মাত্র নেই। এই মনোভাবই জাতীয় সাধনা ও সংস্কৃতির যোগে তাহার প্রতিভাকে এমন সৃষ্টির সাফল্যে মণ্ডিত করিয়াছিল। আমরা দেখিয়াছি মানব ধর্মের এক অভিনব প্রেরণাই এই যুগধর্ম বা আধুনিকতার নিদান। ইহাও দেখিয়াছি যাহা প্রথমে প্রাণ মনের প্রবল আকুতিরূপেই একটা বিদ্রোহের সূচনা করিয়াছিল, তাহাই শেষে ব্যক্তির স্বাতন্ত্র্য স্পৃহাকে প্রবল করিয়া ভাবচিন্তার ক্ষেত্রে এবং জীবনেও নানা বিপর্যয় উপস্থিত করিয়াছিল, এবং ধর্ম জিজ্ঞাসা ও কর্মজিজ্ঞাসাকে যেমন উন্মুখ করিয়াছিল, তেমনি মনুষ্যত্বের উদার আদর্শকেও ক্ষুণ্ণ করিয়াছিল। শেষে ব্যক্তি ও সমাজে সেই চিরন্তন বিরোধী নূতন করিয়া জাগিয়া উঠিল। মনুষ্যত্বের মহিমা নয়, তাহার তলদেশের পঙ্করূপ দুর্বলতায় নূতন ছন্দে আত্মপ্রকাশ করিল। মানব সেবার পরিবর্তে সাম্প্রদায়িক শুচিতা রক্ষাই প্রধান কর্তব্য হইয়া দাঁড়াইল। জনহিতার্থে আত্মোৎসর্গ অপেক্ষা উন্নত স্বার্থবুদ্ধি সংযমশীলতা ও চরিত্রের নিদর্শন বলিয়া পরিগণিত হইল। আসল কথা, নূতন মানব ধর্মের বিকৃত রূপ দাঁড়াইল ব্যক্তির ব্যক্তিত্ব সাধন। বঙ্কিমচন্দ্র প্রথম হইতেই এই তন্ত্রের সংকীর্ণতা এবং তত্ত্ব হিসাবেও ইহার অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হইয়াছিলেন বলিয়া মনে হয়। মানুষের মহিমা তাহাকে যেভাবে যতখানি শ্রদ্ধান্বিত করিয়াছিল, তেমন বোধ হয় তাহার পূর্বে আর কাহাকেও করে নাই। তাহার কৃষ্ণ চরিত্রে তিনি যে মূর্তি গড়িবার প্রয়াস পাইয়াছিলেন, তাহাও যেমন মানুষেরই মহিমময় মূর্তি, তেমনি তাহার উপন্যাসগুলিতে বাংলা সাহিত্যের সেই অতুলনীয় কাব্য কীর্তিগুলিতেও তিনি মানুষের সেই অভাবনীয় নিয়তিকেই তাহার দেহ, মন, প্রাণ ও আত্মার ভিতর দিয়া প্রত্যক্ষভাবে অনুসরণ করিয়াছিলেন। পৃষ্ঠা 94। তিনি এ যুগের সর্বশ্রেষ্ঠ জীবন রস রসিক কবি শিল্পী। তাহারই স্রষ্টাসুলভ কবিদৃষ্টিতে কাম, প্রেম ও নিবৃত্তি, চরিত্র নীতি ও প্রাণধর্ম, জ্ঞান ও ভক্তি, প্রাকৃত অতিপ্রাকৃত এক বৃহত্তর সত্যের আশ্রয়ে পাশাপাশি স্থান লাভ করিয়াছে। তিনি মানবপ্রীতি ও চরিত্র নীতি এই দুয়েরই অসম্পূর্ণতা ঘুচাইয়া যত কিছু ব্যর্থতা ও সংকীর্ণতা সত্ত্বেও মানুষের মহিমাকে আধুনিক যুগধর্মের অনুরূপ করিয়া পুনঃ প্রতিষ্ঠিত করিয়াছিলেন। এই অংশটি এখানেই শেষ হল। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের বাংলার নবযুগ বঙ্কিমচন্দ্রের চ্যাপ্টারের 1, যুগ সংকট ও যুগ ধর্ম। পেজ কন্টিনিউড। 2, বাঙালি চরিত্র ও বাংলার সংস্কৃতি। আমি অতি আধুনিক কালের কথা বলিতেছি না, গত শতাব্দীর সেই যুগসন্ধিক্ষণের কথা বলিতেছি। তখন বাঙালির দেহ সবল ছিল, মনও সেই হিসাবে সুস্থ ছিল, কিন্তু সে মন স্বভাবতই অলস। বাংলার জলমাটির অতিরিক্ত আর্দ্রতা এবং বাঙালির রক্তগত আলস্যের অহিফেন রস বাঙালিকে কখনো কোনো দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান বা বৃহদায়তন কীর্তি স্থাপনে উদ্যমশীল হইতে দেয় নাই। সে ক্ষুদ্র আয়তনের মূর্তি নির্মাণ করিতে যেরূপ পটু, বৃহদায়তন দেবমন্দির নির্মাণে তেমন কৃতি নয়। একখানা বসতবাটিও দৃঢ় করিয়া বড় করিয়া গড়িবার প্রয়োজন সে কখনো অনুভব করে নাই। এই জাতির পূর্ব ইতিহাস এখনো উদ্ধার হয় নাই। যেটুকু নিঃসংশয়ে বলা যায় তাহা এই যে, মাত্র 1200 বৎসর পূর্বে বাংলা ভাষার উদ্ভব হইয়াছে, অর্থাৎ প্রায় ওই সময়ে একটা বিশিষ্ট জাতি হিসেবে বাঙালি ভূমিষ্ঠ হইয়াছিল।
নানা জাতি, নানা রক্তের স্রোত অবশেষে একটা ভৌগোলিক সীমানার মধ্যে মিশ্রণের ফলে সেই সময় হইতে ব্র্যাকেটে তৎপূর্বে ঠিক এই টাইপের উদ্ভব হয় নাই, বাসের ভৌগোলিক সীমানাও স্থির হয় নাই। ব্র্যাকেট ক্লোজ। একটা অতিশয় অর্বাচীন জাতির ইতিহাস আরব্ধ হইয়াছে। ইহার পরেও ভৌগোলিক সীমানা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিশ্রণ ক্রিয়াও চলিয়াছে, কিন্তু তখন সে রেস টাইপ RACETYPE রেস টাইপ সেই ছাঁচ বাঁধা হইয়া গিয়াছে, নূতন মিশ্রণ পুরাতনকেই পুষ্ট করিয়াছে। কিংবা যেমন এখনও দেখিতে পাওয়া যায়, বাংলাদেশের আধুনিক ভৌগোলিক সীমানার চতুষ্প্রান্তে সেই মিশ্রণ সুসাধিত হয় নাই। ওই সকল প্রত্যন্তবাসী বাঙালির চেহারায় ও সংস্কৃতিতে বেশ বৈলক্ষণ্য লক্ষ্য করা যায়। কিন্তু যাহা বলিতেছিলাম, এ জাতি চরিত্রে যেমন দুর্বল, ভাবুকতায় ও মেধায় তেমনি শক্তিমান, যেমন কর্মকুণ্ঠ তেমনি কল্পনা কুশল। ইহার ফলে সে যেমন স্বল্পসুখ বিলাসী তেমনি আত্মপরায়ণ, ইগোইস্ট। বাস্তবের আরাধনায় সে যেমন ক্ষুদ্র চেতা, অবাস্তবের সাধনায় সে তেমনি ভাবের আবেগে আত্মহারা। এই দুই বিপরীত প্রবৃত্তি তাহার স্বভাবে প্রবল হইয়া আছে। ইহার কারণ সেই মজ্জাগত আলস্য। তথাপি ভাব বা তত্ত্বের বস্তুরূপে স্পর্শ করার যে আকাঙ্ক্ষা, তাহারই বলে একদা বাঙালি একটা বিশেষ সাধনায় সিদ্ধিলাভ করিয়াছিল। সেই বাংলাদেশে তন্ত্র ধর্মের যেরূপ উৎকর্ষ হইয়াছিল, তেমন আর কোথাও হয় নাই। পৃষ্ঠা 95। ভাবি যে বাঙালির প্রাণের আরামস্থল, তার প্রমাণ আজিও মিলিবে। এই ভাবকেই আশ্রয় করিয়া সে একবার মাত্র জীবনে যে উন্মাদনা আনিয়াছিল, শ্রীচৈতন্য প্রবর্তিত সেই ভাব উন্মাদনার স্রোত এখনো একেবারে স্থির হয় নাই। 16 শতাব্দীতে সেই একবার বাঙালি জাতির ভাবজীবনে জাগৃতি ঘটিয়াছিল, আর একবার তাহার মনে জাগৃতি ঘটিয়াছিল 19 শতাব্দীতে। এবারে বাহিরে তন্দ্রাচ্ছন্ন হইলেও ভিতরে তাহার শক্তি দেহে ও মনে পূর্ণ মাত্রায় ছিল না কেবল জীবনে তাহার উৎসরণ। বাহির হইতে একটা বড় ধাক্কা না পাইলে তাহার চৈতন্য সাড়া দেয় না, জীবনে ঢেউ ওঠে না। সেবারে ছিল ইসলাম ধর্ম ও তাহার সংস্কৃতির আঘাত, এবারে ইংরেজি শিক্ষা ও খ্রিস্টিয়ান সভ্যতার আক্রমণ। এবারকার আক্রমণ এক হিসাবে আরও গুরুতর। এই আক্রমণের আঘাত কেবল ভাবজীবনেরই সম্বরণ করা সম্ভব নয়। সেবার আক্রমণকারী ও আক্রান্ত উভয়ের মধ্যে বহির্গত বিরোধ যেমনই থাক, ভিতরে একটা স্বগোত্রতা ছিল। শেষ পর্যন্ত দুই প্রাচ্য আদর্শ, জীবনকে দেখিবার ভঙ্গি যতই ভিন্ন হোক, ধর্মতত্ত্বের প্রাধান্য কোনোটাতেই কম ছিল না। এবার যাহার ধাক্কা ক্রমেই প্রবল হইয়া উঠিল, তাহার প্রধান অস্ত্র ধর্মতত্ত্ব নয়, জীবনতত্ত্ব। এ কোনো তত্ত্বও নয়, বাণী, দেহ মন প্রাণের উদ্দীপন মন্ত্র। ইহা শাস্ত্রগ্রন্থ, প্রকৃতি সাধন গ্রন্থ, দেহ। প্রাকৃতিক সৃষ্টির মূলে যে নিয়ম রহিয়াছে, মানুষ সেই মহানিয়মের সচেত বিগ্রহ। সে নিয়মও যেমন স্বাধীন ও স্বতঃস্ফূর্ত, মানুষের মধ্যেই তেমনি তাহার সুস্থ স্বাধীন বিকাশ। এজন্য মানুষের ভাগ্য মানুষেরই অধীন। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ প্রভৃতি যত কিছু ফলাফল, তাহা সেই প্রকৃতিদত্ত শক্তিরই বিকাশ সাপেক্ষ। অতএব মনুষ্য জীবনে যত কিছু ভাব অভাব, প্রয়াস প্রবৃত্তি, সে জীবনে যত কিছু অভিব্যক্তি, সকলই পরম শ্রদ্ধা ও সাধনার বস্তু। মানুষের দেহলীলার প্রতি এই যে নবজাগ্রত শ্রদ্ধা, এই যে মানুষ কর্তৃক আপন মাধুরী, এই যে মানুষ কর্তৃক আপন মানুষী মহিমার আবিষ্কার, ইহাই ইউরোপীয় ইতিহাসের বহু প্রসিদ্ধ সেই রেনেসাঁস, RENAISSANCE। ইহা হইতে হিউম্যানিজম, HUMANISM, হিউম্যানিজম নামক এক নবভাবের উৎপত্তি। আমাদের ভাষায় এখনো যাহার অনুরূপ শব্দ আমরা তৈরি করিতে পারি নাই, ইহারই কারণ
ইহারই কারণে প্রত্যক্ষ জগৎ ও মানবীয় কীর্তি সংক্রান্ত যত কিছু বিদ্যার হিউম্যানিটিস নামে নতুন গৌরব লাভ। অতএব এবারে আমাদের অলস অথবা সুপ্ত চৈতন্যে যে আঘাত লাগিয়াছিল, তাহা যেমন রূঢ় তেমনি মোহকর। বাঙালির পক্ষে এই আঘাত সহজে সংবরণ করা অসম্ভব। আমি বাংলার নবযুগ, সেই যুগের প্রধান প্রবৃত্তি, জাতির চিত্তে তাহার প্রতিক্রিয়া এবং তদ্ঘটিত যে সমস্যা ও সেই সমস্যারই সমাধানে বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক প্রতিভার যে অনন্য সাধারণ কীর্তি, এ প্রবন্ধে মুখ্যত তাহারই আলোচনা করিতেছি। এজন্য বঙ্কিমচন্দ্রের কবি প্রতিভার বিশেষ পরিচয় এখানে অবাস্তব। তথাপি এ আলোচনা মুখ্যত সাহিত্যিক, একথাও মনে রাখিতে হইবে। তাই যুগ ও জাতির নানা তত্ত্ববিচারকালে সাহিত্যের তত্ত্ব আসিয়া পড়িতে বাধ্য। কেবল লক্ষ্য রাখিতে হইবে সেই সকলের মধ্যে কার্যকারণের সম্বন্ধ কতটুকু এবং কোথায়। বিষয়টি জটিল ও বিস্তৃত হইবার আরও কারণ, ইহাতে দুইটি বিপরীত কালচারের সংঘর্ষ ও সমন্বয় প্রয়াসের তত্ত্ব রহিয়াছে। পৃষ্ঠা 96। সেই সমন্বয়ে শুধু ব্যক্তির প্রতিভা নয়, একটা জাতির অতিশয় মিশ্র ভাব সংস্কার এবং তাহারও অন্তরালে এক প্রাচীনতর সংস্কৃতির সমান প্রভাব। বঙ্কিমচন্দ্রের মধ্যে আমরা সেই সকল সংস্কার ও সংস্কৃতি, ভাব ও চিন্তার সমাহার ও সামঞ্জস্য সন্ধান করিব। তজ্জন্য প্রত্যক্ষ অনুমান দুয়েরই সাহায্য লইতে হইবে। বঙ্কিমচন্দ্রই সর্বপ্রথম বাঙালির তথা ভারতীয় মনোপ্রকৃতিতে মানুষের জীবনকে আধুনিক দৃষ্টিতে দেখিয়াছিলেন। এই দৃষ্টির মূলে কেবল ব্যক্তির দৈবী প্রতিভাই ছিল না, জাতির বিশিষ্ট সংস্কৃতিও তাহার পক্ষে অল্প সহায়তা করে নাই। বঙ্কিমচন্দ্রের সেই প্রতিভাকে আমি বস্তু ও ভাবের অভেদ দৃষ্টির প্রতিভা বলিয়াছি। ইহাও বলিয়াছি যে ইউরোপীয় জীবনবাদ হইতেই তিনি সে বিষয়ে সাক্ষাৎ সজ্ঞান প্রেরণা লাভ করিয়াছিলেন। আমি ইতিপূর্বে বাঙালির জাতিগত সংস্কার ও সংস্কৃতির কথাও কিছু বলিয়াছি। একথাও বলিয়াছি যে সকল উৎকর্ষ কবি প্রতিভা যতই ব্যক্তিগত অথবা নৈর্ব্যক্তিক হোক, তাহা জাতি মানুষেরও প্রতিভূ। ভারতবর্ষের নবযুগ উদ্বোধনে বাঙালি যে পৌরোহিত্য করিয়াছে, তাহার একমাত্র কারণ ইহাই নয় যে ইংরেজি বা ইউরোপীয় বিদ্যার সহিত প্রথম ঘনিষ্ঠ পরিচয় তাহারই হইয়াছিল। সেই শিক্ষাকে বরণ করিবার আগ্রহ ও আত্মসাৎ করিবার শক্তি মূল কারণ। ইহারও কারণ কি? পূর্বে বাঙালি চরিত্র সম্পর্কে তাহা বলিয়াছি। বাঙালি যেমন সূক্ষ্ম ভাব, কল্পনা ও অতীন্দ্রিয় অনুভূতি রসের রসিক, তেমনি সে সেই রসকে বস্তু বা বিষয় নিরপেক্ষ রূপে ভোগ করিতে ইচ্ছুক নয়। সে এই দেহেরই সূক্ষ্মতর অধিষ্ঠানে সহস্র দল নারী পদ্মে তত্ত্বমধুভুঞ্জনের পক্ষপাতী। সৃষ্টিকে একেবারে অস্বীকার করিয়া মহাকাশে নির্বিকল্প সমাধি রস আস্বাদন করিতে সে চায় না। ইনভার্টেড কমার মধ্যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, ইনভার্টেড কমা ক্লোজ। ইহা বাঙালি কবিরই মন্ত্রবচন। এমন কথা কোন যুগের কোন ভারতীয় কবি বলে নাই। ব্যক্তিবিশেষের কবিকণ্ঠে তাহা উদ্গীত হইলেও বাঙালির পক্ষে ইহা নূতন নয়। আমি পূর্বে বলিয়াছি, আবার বলি, সকল শ্রেষ্ঠ প্রতিভাই সেই জাতির অবচেতন মন হইতে রস প্রেরণা লাভ করে। অতএব এমন প্রতিভার সম্যক বিশ্লেষণ বা পূর্ণ পরিচয় করিতে হইলে জাতির ঐতিহ্য, তাহার চিরাগত সাধনার সন্ধান অত্যাবশ্যক। আমি পরে ভারতীয় সনাতন তত্ত্বের ব্যাখ্যা করিয়াছি। এক্ষণে আর একবার বঙ্কিমচন্দ্রের জীবন দর্শনের প্রেরণা ও প্রকৃতি বুঝিবার জন্য বাঙালির সেই জাতিগত সংস্কার ও সাধন বিশেষের একটু পৃথক পরিচয় দিব। ভারতীয় ভাবের দ্বারা যতই প্রভাবিত হোক, দেশের প্রাকৃতিক প্রভাব ও জাতির রক্তগত স্বভাবের গুণে বাঙালির সাধনায় যে একটা বিশেষ লক্ষণ বা বৈলক্ষণ আছে, তাহার প্রমাণ বাংলার বৈষ্ণব ও তন্ত্র ধর্ম। এই দুয়ের মধ্যে তন্ত্রই আদি বা মূল বলিয়া মনে হয়, কারণ বৈষ্ণব সাধনার পদ্ধতি তান্ত্রিক না হইলেও তাহার মূল তন্ত্রে
তন্ত্রের প্রভাব আছে। তাহার রাধাতন্ত্র তন্ত্রের শক্তিতত্ত্বেরই প্রকারভেদ। বৈষ্ণবের পদ্ধতি ও বৈষ্ণব সম্প্রদায়ে নানা শাখা সৃষ্টি করিয়াছে। ইহাতেই প্রমাণ হয় যে তান্ত্রিক সাধনা বাঙালির ধাতুগত। তথাপি তন্ত্রের জ্ঞানমার্গ ও বৈষ্ণবের ভাবমার্গ যতই বিপরীত হোক, এই উভয় সাধনায় বেদান্ত যাহাকে নামরূপ ও অবস্তু বলিয়া পরিহার করে, বাঙালি তাহাকেই বস্তুর সহিত অভিন্ন করিয়া সৃষ্টিকে প্রকারান্তরে স্বীকার করিয়া তাহারই সাহায্যে পরমের উপলব্ধি করিতে চায়। পৃষ্ঠা ৯৭। এজন্য বাঙালির বৈষ্ণব মন্ত্র, বিশেষ করিয়া ব্র্যাকেটে রস বৈ সহ দন্তস্বয়ের পর বিসর্গ ব্র্যাকেট ক্লোজ এর মন্ত্র, এবং তাহাতে সে যেমন রূপকেই আশ্রয় করিয়া এই জীবন ও জগৎকে ভাবমন্ত্রে শোধন করিয়া ইন্দ্রিয়গুলাকেই অতীন্দ্রিয় রসপানে যন্ত্র করিয়া লইয়াছে, তেমনি তন্ত্রের জ্ঞানমার্গেও সেই সৃষ্টিকে, এই বিষয় জগৎকে আরও সাক্ষাৎ ও দৃঢ়ভাবে ধরিয়া বস্তুকে ভাবরূপে নয়, তার অন্তরতম বস্তুরূপেই অপরোক্ষ করিয়া আত্মার পূর্ণ পরিতৃপ্তি সাধন করিয়াছে। এই দুই সাধনার কোনটিতেই খাঁটি সন্ন্যাস বৈরাগ্য নাই। একটিতে অতি সূক্ষ্ম আত্মবিগলিত ভোগ, অপরটিতে অপ্রমত্ত বিষয় সেবা। ভোগের এই দুই রূপের প্রবৃত্তি ও নিবৃত্তির অপূর্ব সমন্বয় রহিয়াছে। তথাপি আমার মনে হয় বাঙালির দেহ মন প্রাণের পূর্ণ প্রস্ফুটনের ইতিহাস ওই তন্ত্র সাধনাতেই মিলিবে। একদিকে প্রকৃতির বজ্রকঠিন প্রবৃত্তিবন্ধন, অপরদিকে পুরুষের আত্মিক মুক্তি পিপাসা, এই দুয়ের সামঞ্জস্য, প্রকৃতি ও পুরুষের সামঞ্জস্য বাঙালির সাধনাতেই ঘটিয়াছে। এ যুগে জীবন সাধনায় অতখানি তত্ত্বজ্ঞানের স্থান নাই। জীবনকে আর একরূপে দেখিবার প্রয়োজন হইয়াছে, এবং শুধুই জ্ঞান নয়, প্রেমের সাধনাও চাই। ব্যক্তির আত্মাকে দেহের জগতে পূর্ণ স্বাধীনতা দিয়াই পূর্ণ শক্তিমান করিয়া তোলার উপায় বা অনুকূল অবস্থাও আর নাই। যাহাকে এ যুগের প্রতিনিধি বলিয়াছি, সেই বঙ্কিমচন্দ্র এই সাধনা ও সাধন তত্ত্বের পক্ষপাতী ছিলেন না। সম্ভবত ইহার সকল সংবাদও তিনি রাখিতেন না, কিন্তু ইউরোপীয় ভোগবাদের স্বরূপ তিনি বুঝিয়াছিলেন। সেই ভোগবাদকে তিনি অশ্রদ্ধা করিতে পারেন নাই, বরং যে জীবন দর্শন তাহার প্রতিভায় ধরা দিয়াছিল, তাহাতে ভোগ ও মোক্ষ এই দুইয়ের সম্বন্ধ তিনি যেরূপ নির্ণয় করিয়াছেন, এবং মানুষের জীবনে এই দুইয়ের বিরোধকে তিনি তাহার উপন্যাসে যে অভিনব ট্র্যাজেডির মহিমা দান করিয়াছেন, তাহাতে একদিকে ভারতীয় মোক্ষবাদ ও অপরদিকে ইউরোপীয় ভোগবাদ যেন লুকোচুরি খেলিয়াছে। দুইয়ের প্রতি এই যে সমান শ্রদ্ধা, অথবা একটাকে বড় করিতে গিয়াও অপরটার প্রতি যেন প্রাণের প্রচ্ছন্ন পক্ষপাত, ইহার মূলে যে বাঙালির সেই রক্তগত সংস্কারের, সেই তান্ত্রিক মনোভাবের অজ্ঞান প্ররোচনা ছিল, তাহাতে সন্দেহ নাই। সেই শাক্ত প্রকৃতি পূজার বহুতর লক্ষণ তাহার কাব্যকল্পনায় ও ভাবচিন্তায় স্ফুটতর হইয়া আছে। আমাদের নবযুগে নবজীবনবাদ যে এত শীঘ্র প্রসার লাভ করিয়াছিল, তাহারও একটা কারণ এই। ওই দ্বন্দ্বই আমাদের পক্ষে খুব বড় হইয়া দেখা দিয়াছিল। উহা হইতেই আমরা মনুষ্য জীবনের বাস্তবতা যেমন নূতন অনুভব করিয়াছিলাম, তেমনি উহারই কারণে অধ্যাত্ম নীতির ওপরে ওই চরিত্রনীতিকে স্থান দিবার এমন আগ্রহ জন্মিয়াছিল। বঙ্কিমচন্দ্রের মানব ধর্মচিন্তায় ইহারই প্রভাব কিছু অধিক মাত্রায় লক্ষ্য করা যায়। এ স্থলে ইহাও বলিয়া রাখি যে নবযুগের নব মানব ধর্ম এইরূপ ভোগবাদ ও তদনুধর্মী চরিত্রনীতির গণ্ডিতেই আবদ্ধ থাকে নাই। ওই ভোগবাদের সঙ্গে মানুষের আধ্যাত্মিক ক্ষুধাও কিয়ৎ পরিমাণে যুক্ত হইয়াছিল, নতুবা বঙ্কিমচন্দ্রের ভারতীয় মনোবৃত্তি তাহাতে আকৃষ্ট হইত না। পৃষ্ঠা ৯৮। কিন্তু আমি যে তান্ত্রিক ভোগবাদের কথা বলিতেছিলাম, তাহাতে কেবল দেহের নয়, সমগ্র মানব সত্তার শ্রেষ্ঠতম অধিকার
অক্ষুণ্ণ রাখিবার উপায় আছে। প্রকৃতি ও পুরুষের অভেদ তত্ত্বের উপরেই তাহার প্রতিষ্ঠা। সে ভোগ প্রজ্ঞাবান আত্মপ্রতিষ্ঠ পুরুষের ভোগ, তাহা যোগযুক্ত ভোগ, তাহাতে দেহ ও আত্মার সামঞ্জস্য সাধন হয়। তাই তাহা একাধারে ভুক্তি ও মুক্তি। এই তত্ত্বের বিস্তারিত আলোচনা এখানে অপ্রাসঙ্গিক। কেবল ইহাই একবার স্মরণ করাইব যে উপনিষদের ব্রহ্মবাদে যাহার অঙ্কুর, শাক্তের এই শক্তি তত্ত্বে তাহারই পূর্ণ বিকাশ। এবং ইহাও স্মরণ করিতে বলি যে হিন্দু সাধনার ইতিহাস উপনিষদের যুগেই শেষ হইয়া যায় নাই। সে এক তত্ত্বের অনেক এক্সপেরিমেন্ট, EXPERIMENT, জীবনে তাহার উপলব্ধি নানা পন্থা সেই ইতিহাসকে বৃহৎ বিচিত্র গৌরবময় করিয়াছে। আরও স্মরণ করাইতে চাই যে যে বাঙালি জাতি এই নবযুগের নব ভাবগঙ্গাকে জহ্নুর মতো পান করিয়া জানু পথে বাহির করিয়া দিয়াছে, সেই জাতি এই তত্ত্বকেই একদা তাহার সাধন বস্তু করিয়াছিল এবং এখনও তাহার দেহে মনের তন্ত্রীরাজিতে সেই স্পন্দন অনুভূত হইতেছে। এই যে তন্ত্র ইহা অধিক, এই যে তন্ত্র তত্ত্ব ইহা আধুনিক ফিলোসফি নয়, চিরযুগে জীবন সত্য, সাধনার দ্বারা উপলব্ধি করিবার বস্তু, মুখ্যত এক্সপেরিমেন্টাল, EXPERIMENTAL। ইহার বিশিষ্ট সাধন পদ্ধতি যেমনই হোক, ইহার ওই তত্ত্ব আজিকার মানব ধর্মবাদের মধ্যে উকি দিতেছে। কেবল সাধনার পদ্ধতিটাই আধুনিক জীবনের উপযোগী করিয়া লইতে হইবে। জীবনের কিছুকেই বর্জন নয়, গ্রহণ করিবার যে আকুতি, এই দেহটা যে কোনো অর্থে অসুচি নয়, ভোগের অধিকার যে একটা বড় অধিকার, মানুষের প্রাণের সেই নূতন অনুভূতি ইহাতে শুধুই অনুমোদন নয়, একটা বড় তত্ত্বের আশ্রয় পাইতেছে। অতঃপর আমি বঙ্কিমচন্দ্রের সাধন মন্ত্রের সন্ধান করিব। বাংলার নবযুগ প্রসঙ্গে এখানে আমি এই যে আলোচনা করিতেছি, তাতে দুইটি বস্তুর প্রতি বিশেষ লক্ষ্য রাখিয়াছি। একটি ওই যুগের নব মানব ধর্মের প্রেরণা এবং দ্বিতীয়টি দেশ ও জাতির তদানীন্তন অবস্থায় তাহারই প্রভাব বসে একটা গভীরতর ও জটিলতর সমস্যার উদ্ভব। দীর্ঘকালে জড়তা ও অবসাদের উপরে একটা প্রবল ধাক্কার ফলে সেই নবজাগরিত চেতনায় একটা সংশয় সংকটের দিশাহারা ভাব। ইংরেজি শিক্ষার বিস্তারের সঙ্গে সঙ্গে এই সংকট এত দিকে এত আকারে জাতির ভাবচিন্তা ও আত্মিক অনুভূতির ক্ষেত্রে প্রসারিত হইতেছিল যে অবশেষে তাহার একটা সমাধান না হইলে যেন জাতি হিসাবে টিকিয়া থাকাও দুরূহ হইয়া উঠিবে। প্রায় দিশাহারার মতোই নানা পথে ছোটাছুটি লক্ষণ দেখা দিয়াছিল। মূল রোগ নির্ণয় ও চিকিৎসার পরিবর্তে কতকগুলো উপসর্গ নিবারণের চেষ্টাই চলিতেছিল। সমষ্টিগতভাবে উদ্ধারের উপায় চিন্তা না করিয়া ব্যক্তিগত বা সম্প্রদায়গতভাবে আত্মরক্ষার প্রবৃত্তি, ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক আদর্শের সাধনাই সমাজের উচ্চস্তরে ক্রমশ বরণীয় হইয়া উঠিতেছিল। কিন্তু পশ্চিম হইতে যে ডাক আসিয়াছে তাহা ব্যর্থ হইতে পারে না। এই পূর্ব ভূভাগের যে গভীরতর জলরাশি এতদিন অনুদ্বেল অবস্থা যুগ সঞ্চিত বালুকার বাঁধে বদ্ধ হইয়া পড়িয়াছিল, সেই ডাকের আঘাতে তাহাতেই সাড়া জাগিল। ডিপ কল্ড আনটু ডিপ। পৃষ্ঠা 99। তাহার মধ্যে যেটুকু সত্য ও চিরন্তন তাহারই কল্লোলধ্বনি। বাস্তব ও সার্বজনীন মনুষ্যত্বের সেই চেতনা বাণী এপারের দেহ চৈতন্যহীন সুষুপ্ত আত্মাকে স্বপ্নাতুর করিয়া তুলিল। এই অংশটি এখানেই শেষ হলো। এটি 2 নম্বর বাঙালি চরিত্র ও বাংলার সংস্কৃতি। পেজ কন্টিনিউড। 3 যুগ সমস্যা ও বঙ্কিম প্রতিভা। প্রতিভাকে দেশ, কাল ও জাতি নিরপেক্ষ একটা পাত্রগত বা ব্যক্তিগত দৈবী শক্তির স্ফুরণ বলা হইয়া থাকে। মতান্তরে জাতির মগ্ন চৈতন্যে যাহা ব্যাপ্ত বা বিক্ষিপ্ত হইয়া আছে তাহাই কোনো যুগসন্ধির মাহেন্দ্রক্ষণে ব্যক্তি বিশেষে সংহত হইয়া সেই জাতিরই
আত্মরক্ষার প্রয়োজনে প্রতিভার দিব্য শক্তিরূপে প্রস্ফুরিত হইয়া ওঠে। এই দুই মতই সত্য, এবং প্রতিভারও প্রকারভেদ আছে। দেশ, কাল ও জাতিকে অতিক্রম করার প্রবৃত্তি এক শ্রেণীর প্রতিভার লক্ষণ বটে। এইরূপ প্রতিভা জাতির শ্রেষ্ঠ সাধনাকে আশ্রয় করিয়াই তাহাকে অতিক্রম করে। সে যেন সর্বজাতিকে জাতি বিশেষের দান। তথাপি সেই দানে একটা বিশিষ্ট জাতির বিশেষ সংস্কৃতি জয় ঘটিয়া থাকে, যাহা মূলে কোনো এক অংশে সর্বমানবীয়। তাহাই একটা বিশেষ জাতির প্রতিভায় বিশেষ রূপে ধরা দিয়া থাকে। কিন্তু আর এক শ্রেণীর প্রতিভাও আছে, তা সেই জাতিরই ইতিহাসে, কালধর্মে তাহারই বিশেষ প্রয়োজনে আবির্ভূত হয়। জাতির সমষ্টিগত আত্মরক্ষার উদ্যম যেন সেই একের ভিতরে পূর্ণ শক্তি ধারণ করে। বঙ্কিমচন্দ্র এই শেষোক্ত শ্রেণীর প্রতিভা। বঙ্কিমচন্দ্রের যত কিছু চিন্তা, তাহার ধ্যান, জ্ঞান ও কর্ম স্বজাতির কল্যাণ চিন্তাতেই গণ্ডীবদ্ধ হইয়া আছে। তাহার সাহিত্য তপস্যার কোথাও একটি পংক্তি নাই যাহাতে সেই অসাধারণ কবি ও মনীষীর আত্মভাব বা আত্মচিন্তার প্রচার চেষ্টা আছে। স্বজাতি, স্বসমাজ ও স্বদেশ, এই তিনে এক বা একে তিন ছাড়া তাহার যেন স্বতন্ত্র অস্তিত্বই ছিল না। জাতির জীবনে এমন করিয়া আপনাকে মিলাইয়া বিলাইয়া দেওয়া ওই ধরনের প্রতিভায় কুৎরাপি ঘটিয়াছে কিনা জানি না, কচিত ঘটিয়া থাকে বলিয়া মনে করি। ব্যক্তির আত্মজিজ্ঞাসা বা মনুষ্য জীবনের অর্থ সন্ধান যাহাই তিনি করুক না কেন, সকল চিন্তাই স্বজাতির কল্যাণ চিন্তা শেষ হইয়াছে। বঙ্কিমচন্দ্রের জীবনচরিত এ পর্যন্ত লিখিত হয় নাই। যথোপযুক্ত উপকরণ ছিল কিনা, এখনো আছে কিনা জানি না। থাকিলেও সেই উপকরণ হইতে বঙ্কিমের ন্যায় পুরুষের পূর্ণায়তন মূর্তি গড়িয়া তুলিবার মতো সৃষ্টিশক্তি একালে কাহারও আছে কিনা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহের কারণ আছে। বরং ভয় হয় অযোগ্য ব্যক্তির দ্বারা পাছে একটা অপকর্ম ঘটে। কিন্তু তেমন জীবনবৃত্ত না থাকিলেও বঙ্কিমকে চিনিয়া লইবার পক্ষে তাহার রচনাবলী এক অর্থে যথেষ্ট। কারণ বাংলা সাহিত্যে পার্সোনালিটি, PERSONALITY বা পুরুষ বৈশিষ্ট্যের এমন প্রবল ও স্বচ্ছ প্রকাশ আর কোথাও নাই। সে পুরুষ সূক্ষ্ম ভাবচিন্তার একটা সাহিত্যিক শরীরধারী পুরুষই নয়, সেখানে রক্ত মাংসের বাস্তব মূর্তিকে আড়াল করিয়া তাহারই একটা ভাবময় প্রতিমূর্তি সর্বদা দণ্ডায়মান হইয়া নাই। সেই রচনাবলীর প্রতি পংক্তিতে সকল জ্ঞান, সেই রচনাবলীর প্রতি পংক্তিতে সকল জ্ঞান, বৃদ্ধি, কল্পনা ও বিচার শক্তিকে প্রদীপ্ত করিয়া যেন একটা প্রাণের নিঃশ্বাস স্ফুরিত হইতেছে। তত্ত্ব একটা মানুষের মুখাবয়ব ধারণ করিয়া জীবন্তের ন্যায় দৃষ্টিপাত করিতেছে। পৃষ্ঠা 100। এমনই সর্বত্র এ পুরুষকে কোথাও এড়াইয়া যাইবার জো নাই। সেই রচনাবলীর মধ্যে সেই পুরুষের রাগ ও বিরাগ, বিশ্বাস ও অবিশ্বাস, প্রেম ও বিদ্বেষ, আশা ও ভয় যেমন সুস্পষ্ট তেমনি অকপট। অথচ এই সকলের একটিও ব্যক্তি ঘটিত নয়। তেমন অভিপ্রায় দূরতম আভাস কোনোখানে নাই। দেশ, জাতি ও সমাজের হিতার্থে এই যে আত্মবিলোপ, ইহার পৃথক প্রমাণ চাহিলে বঙ্কিমচন্দ্রকে অপমান করাই হইবে। তাহার সমগ্র সাহিত্য কীর্তিই তাহার প্রমাণ। বরং একালে ইহাই তাহার অপরাধ বলিয়া গণ্য হইয়াছে। বিশ্ব মানবের প্রেমে যাহারা জাতি, ধর্ম, আত্মীয়, বন্ধু, সমাজ ও দেশ ভুলিয়াছেন, তাহারা বঙ্কিমের এই মনোবৃত্তিকে তাহাদের নিজেদের উচ্চ ভাবের তুলনায় অতিশয় সংকীর্ণ বিবেচনা করিয়া অতি আধুনিক কুলচুরি কয়হস্যু ল চয়হস্যু রয় দীর্ঘে ইনভার্টেড কমার মধ্যে কুলচুরি সমাজে তাহার নামোল্লেখ করিতেও লজ্জাবোধ করেন না। ইহা অত্যুক্তি নয়। বাংলার ঊনবিংশ শতাব্দীর সেই গুরুতর সমস্যারূপিণী স্পিংক্স স্পিংক্স রাক্ষসীর সম্মুখে সমগ্র জাতির প্রতিনিধি তথা ভারতীয় প্রতিভার প্রতিভূরূপে বঙ্কিমচন্দ্র প্রায় একাকী দাঁড়াইয়াছিলেন। সাক্ষাৎভাবে রাষ্ট্র, সমাজ বা ধর্মের ক্ষেত্রে তিনি কোনো নেতৃত্বের কাজ করেন নাই। কেবল ভাব ও চিন্তার ক্ষেত্রে, অর্থাৎ সেই সকল প্রয়াসে স্থায়ী সিদ্ধিলাভ করিতে হইলে যে সত্যকে আশ্রয় করিতে হইবে, তৎসম্পর্কিত ভাবচিন্তার ক্ষেত্রে
তিনি জাতির চিত্তকে কর্ষণ করিবার ভার লইয়াছিলেন, জাতীয় সংস্কৃতিকেই একটা নতুন পথে প্রবর্তিত করিতে চাহিয়াছিলেন। এ বিষয়ে তিনি কতখানি কৃতকার্য হইয়াছিলেন তাহার প্রমাণ শুধুই তাহার নিজের কালে নয়, পরবর্তীকালেও একটু ভিতরে দৃষ্টি করিলেই পাওয়া যায়। কথা বলিলে অত্যুক্তি হইবে না যে এখনো এ জাতির চিত্তে যে নতুন ভাবচিন্তা ও আশা আকাঙ্ক্ষার প্রেরণা লক্ষিত হয়, তাহার মূল অনুসন্ধান করিলে বঙ্কিমচন্দ্রের ভাবনাতেই তাহা মিলিবে। অর্থাৎ সেইরূপ প্রবৃত্তি জাগরণ তাহা হইতেই আরম্ভ হইয়াছে। আধুনিক কালে রাজনৈতিক তথা অর্থনৈতিক সমস্যার চিন্তা তিনি করেন নাই, সে কাজ তাহার ছিল না। তিনি আরও ভিতরে দৃষ্টি করিয়াছিলেন। যাহাকে আধুনিক যুগ বলে, সেই যুগে যুগোচিত জীবন দর্শন তাহারই প্রতিভায় সর্বপ্রথম প্রতিভাত হইয়াছিল। তিনিই সর্বপ্রথম পুরাতনের দৃষ্টিকোণকে নূতনের দিকে ফিরাইয়া দিয়াছিলেন। ইহাই ছিল তাহার প্রতিভার মুখ্য কীর্তি। শুধু বাংলার নয়, সে যুগে সারা ভারতবর্ষের গুরুস্থানীয় ছিলেন তিনিই। তাই সেকালের এক মনীষী বঙ্কিমচন্দ্রকে ইনভার্টেড কমার মধ্যে দ্য গ্রেটেস্ট ম্যান অব দ্য 19th century ক্লোজ বলিয়া উল্লেখ করিয়াছিলেন। তাহা সেই সাধন মন্ত্র, এই অর্থে আধুনিক যে তাহা মানুষের স্বভাব বা দেহ ধর্মের অনুকূল। আবার আর এক অর্থে তাহা পুরাতনও বটে, কারণ তাহা জাতির মজ্জাগত সংস্কার ও ইতিহাসগত সংস্কৃতির বিরোধী নয়। নবযুগের সেই নবভাবের প্রেরণা বঙ্কিমচন্দ্রকে অতি গভীরভাবে উৎকণ্ঠিত করিয়াছিল। শুধুই সাহিত্যিক কলাবিলাস বা তত্ত্বানুশীলনের সুখকর উৎকণ্ঠা নয়, অথবা ব্যক্তি জীবনে নৈতিক বা আধ্যাত্মিক উন্নতির ভাবনাই নয়, নিজ জাতীয় সমাজের ভবিষ্যৎ চিন্তা তাহার সাহিত্যকর্মকে কঠিন তপশ্চর্যায় পরিণত করিয়াছিল। তিনি প্রথম হইতেই সমাজের মুক্তিকেই ব্যক্তির যথার্থ মুক্তি বলিয়া দৃঢ় বিশ্বাস করিয়াছিলেন। পৃষ্ঠা 101। ইহার বীজ কবে কোথা হইতে তাহার চেতনায় উপ্ত অঙ্কুরিত হয়, অথবা ইহাও তাহার প্রতিভার মতোই একটা প্রাক্তন সংস্কার, তাহা বলা কঠিন। দুর্গেশ নন্দিনী রচয়িতা রূপেই বাংলা সাহিত্যে তাহার প্রথম আবির্ভাব। তৎপূর্বে তিনি কোন সাধনায়, কোন পথে কতখানি অগ্রসর হইয়াছিলেন, তাহার জীবনের সেই অধ্যায় এখনো রহস্যাবৃত হইয়া আছে। সাহিত্য স্রষ্টা কবিরূপে তাহার সেই প্রথম প্রয়াসের পূর্ণ সাফল্য বিস্ময়কর বলিয়াই মনে হয়, কারণ ঠিক তদুপযোগী সাহিত্যিক চর্চার কোনো নিদর্শন তাহার পূর্বে পাওয়া যায় নাই। বাংলা ভাষার সেই প্রথম পূর্ণাঙ্গ রোমান্সখানিতে কেবল ইহাই প্রমাণিত হয় যে তৎকালে বঙ্কিমচন্দ্র নামক একজন ইংরেজি শিক্ষিত বাঙালি যুবক বিলাতী সাহিত্যের একটি বিশিষ্ট রস ও রূপ একেবারে আত্মসাৎ করিয়া ফেলিয়াছে। এই রস সম্পূর্ণ আধুনিক। ইহাতে নরনারীর হৃদয়বৃত্তিকে যে ধরনের কাব্য মহিমায় মণ্ডিত করা হইয়াছে, তাহার মূলে রইয়াছে মনুষ্য চরিত্রের প্রতি একটা গভীর শ্রদ্ধা ও বিস্ময়পূর্ণ দৃষ্টি। কল্পনা সে ঐশ্বর্য বাস্তবেরই পূজা সম্ভার। তাহার দেশ, কাল ও পাত্র যতই ঊর্ধ্বগত হোক, মানুষের বাস্তব হৃদয়ের কাহিনী ও মনুষ্য জীবনের নিয়তি নিয়মের লীলা তাহার পার্থিবতাকে অক্ষুণ্ণ রাখিয়াছে। বাংলা সাহিত্যে বঙ্কিমের ইহাই প্রথম পরিচয়। সে পরিচয় একজন জীবন রসিক কবি পুরুষের পরিচয়। এই পরিচয় উত্তরোত্তর উজ্জ্বলতর হইয়া উঠিল। বঙ্কিমচন্দ্র এইরূপ কাব্য সৃষ্টিতেই মাতিয়া উঠিলেন। অতি অল্পকালের মধ্যেই এই কাব্যকল্পনা কপালকুণ্ডলায় পূর্ণ পরিণতি লাভ করিল। বঙ্কিমের প্রতিভা যে কত বড় প্রতিভা এবং তাহার উন্মেষ যে কত দ্রুত, ওই কাব্যেই তাহার প্রমাণ। ইহারও অনতিকাল মধ্যে তাহার ঔপন্যাসিক রসকল্পনার আবেগ বিষবৃক্ষে সৃষ্টিশক্তি চরমোৎকর্ষ লাভ করিয়া যেন শান্তি লাভ করিল। এতদিন তিনি যেন কাব্যকল্পনার সম্পূর্ণ বশীভূত ছিলেন, অতঃপর সেই কল্পনাকে তিনি নিজেরই বশীভূত করিয়া তুলিলেন। ইহার পূর্বে কেবল মৃণালিনীতেই নিছক রস প্রেরণায় কিঞ্চিৎ ভাবান্তর দেখা দিয়াছিল, কিন্তু পরে এই ভাবান্তর গূঢ়তর এবং দৃষ্টি গভীরতর হইয়া শেষ উপন্যাস সীতারাম পর্যন্ত কেবল প্রত্যক্ষ মানব চরিত্র বা মানুষের নিয়তিই নয়, সমগ্র মানব জীবনের রহস্য সন্ধানে আধিভৌতিক ও আধ্যাত্মিক দুই দিককেই কাব্যকল্পনার অধিকারভুক্ত করিয়া লইল। নিছক কাব্যকল্পনা আর একবার মাত্র নয়,
প্রায় সর্বশেষে রাজসিংহের সেই জেবুন্নিসা মোবারক কাহিনীতে শেষ ও চরম স্ফূর্তি লাভ করিয়াছিল। তাহাতে ইহাই প্রমাণিত হয় যে বঙ্কিমের কবিদৃষ্টি শেষ পর্যন্ত অটুট ছিল। তিনি জীবনকে যখন যে দৃষ্টিতে দেখিয়া থাকুন, কোথাও সেই কবিদৃষ্টি ক্ষুণ্ণ হয় নাই। বঙ্কিমচন্দ্রের সেই জীবন দর্শন বা পূর্ণ মনুষ্যত্বের সন্ধান তাহার সাহিত্যিক সাধনায় দুইটি পৃথক ধারায় প্রকটিত হইয়াছে। দুই ধারার লক্ষ্য একই, এক ধারা রসের বা আর্টের ধারা, আর এক ধারা তত্ত্বচিন্তার বা বুদ্ধি বিচারের ধারা। এই দুই বিভাগের একটির নাম উপন্যাস। তাতে মনুষ্য জীবনের নিয়তিকে কতগুলি বিশিষ্ট পাত্রপাত্রীর চরিত্রে এবং স্থানকালের নাটকীয় সংস্থানে ঘটনাচক্রের গতিমুখে ফেলিয়া একটা অনিবার্য পরিণামরূপে প্রত্যক্ষ গোচর করা হইয়াছে। সেখানেও প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নের সমাধানে কোনো সরাসরি সিদ্ধান্ত নাই। সাক্ষাৎ অনুভূতিরসে প্রশ্ন ও উত্তর এক হইয়া যায়। পৃষ্ঠা 102। একটি মুহূর্তব্যাপী রস সংবেদনায় মনুষ্যত্বের আদি ও অন্ত উদ্ভাসিত হইয়া ওঠে। সেখানে তত্ত্বই যেন বস্তুরূপে, সৃষ্টির নিয়তিলীলার প্রত্যক্ষ দৃশ্যরূপে মানুষের রক্ত মাংস গঠিত দেহের স্বভাবসিদ্ধ ক্রিয়াবলীর পরিণামরূপে জীবন সত্য হইয়া ওঠে। ইহার কারণ ওই তত্ত্ব কোনো অংশে বস্তু নিরপেক্ষ নয়, ও আদৌ চিন্তাপ্রসূত নয়, কবির অপরোক্ষ দৃষ্টির ফল। ভাব ও বস্তুর এই অভেদ দৃষ্টিকেই আমি সৃষ্টিশক্তির কারণ বলিয়াছি, এবং সকল সৃষ্টি যে এই অর্থে সমন্বয়মূলক তাহাও বলিয়াছি। প্রত্যেক উৎকৃষ্ট সৃষ্টিতে ওই দুইয়ের অচিন্ত ভেদাভেদ ইনভার্টেড কমার মধ্যে অচিন্ত অচয়হসী দন্ত নয় তয় জফলা অচিন্ত ভেদাভেদ রহস্য ফুটিয়া ওঠে। ভাগবতী সৃষ্টিতেও তাহাই হইয়া থাকে, কিন্তু সে দৃষ্টি সকলের নাই। বঙ্কিমচন্দ্রের যে এই দৃষ্টিলাভ ঘটিয়াছিল তাহার প্রমাণ ওই কাব্যগুলি, কিন্তু সেই দৃষ্টিতেই তিনি সন্তুষ্ট থাকিতে পারেন নাই। দেশ ও কালের এমন একটা তাগিদ তাহাকে সর্বদা বস্তুর সম্বন্ধেই অধিকতর সচেতন করিয়াছিল যে এইরূপ রসদৃষ্টি সত্ত্বেও সজ্ঞান সমস্যা চিন্তা এড়াইবার উপায় ছিল না। যাহাকে দেখিয়াছি তাহাকে শুধুই দেখানো নয়, সেই দেখাকেও বৈজ্ঞানিক যুক্তি বিচারের দ্বারা বুদ্ধিগোচর করা চাই। ইতিহাস বিজ্ঞান ও দর্শনের সাক্ষ্য চাই। নিজের সেই আত্মগত প্রত্যয়কে জ্ঞান বুদ্ধির আদালতে দাঁড় করাইয়া পরীক্ষায় উত্তীর্ণ করা চাই। কবির পক্ষে, সিদ্ধ সাধকের পক্ষে ইহার কি প্রয়োজন ছিল? ইহার উত্তরেও সে এক কথা। বঙ্কিমচন্দ্রের সাধনা ব্যক্তির নয়, সমাজের। যুগ ও জাতির প্রতিনিধিস্বরূপ তাহার সেই প্রতিভাকে জগন্নাথের রথরজ্জু হইয়া সেই রথকে সচল করিতে হইবে, ইহাই ছিল বিধাতার নির্দেশ। তাই বঙ্কিম লোকহিতার্থে তাহার সেই বোধিদৃষ্টিকে কিঞ্চিৎ সংযত করিয়া স্বেচ্ছায় তাহাকে নিম্নাধিকারে নিয়োজিত করিয়াছিলেন। যাহাকে নিজের অন্তরে দেখিয়াছি ও পাইয়াছি তাহাকে নিরপেক্ষভাবে প্রচার করিতে বাধিয়াছিল। কবিকেও রীতিমতো শিক্ষকের ভূমিকা গ্রহণ করিতে হইয়াছিল। এই শিক্ষকের ভূমিকায় তিনি তাহার অপরবিধ সাহিত্য রচনা করিয়াছিলেন। সেখানে বঙ্কিমের সাধক মূর্তি অন্যরূপ। কাব্যকার ঔপন্যাসিক বঙ্কিম ও তত্ত্বপ্রচারক বঙ্কিম, এই দুইয়ের মধ্যে স্পষ্ট যোগসূত্র আবিষ্কার করিতে পারিলেও তাহারা সহসা যেন পৃথক মূর্তি বলিয়াই মনে হয়। যে জাগ্রত সংযত বিচার বুদ্ধি, অতিশয় স্বচ্ছ অভ্রান্ত তত্ত্বদৃষ্টি এবং বিষয়বস্তুর বাহুল্য বর্জন বা যুক্তিধারার একমুখিতা খাঁটি গদ্য সাহিত্যের প্রধান লক্ষণ, বঙ্কিমচন্দ্রের গদ্য রচনায় সেই সকল লক্ষণের যেরূপ সদ্ভাব দেখা যায়, তাহাতে সে যুগের গদ্য লেখক হিসেবেও তিনি সর্বশ্রেষ্ঠ, এবং মনে হয় পরবর্তী যুগেও তাহার সেই স্থান অক্ষুণ্ণ আছে। আমি অতঃপর তাহার রচিত অপর সাহিত্য ব্যাকেটে উপন্যাস প্রভৃতি ত্যাগ করিয়া এই খাঁটি গদ্য সাহিত্য হইতে নব মানব ধর্ম বিষয়ে তার ধ্যান ও জ্ঞানের পরিচয় দিব। সে পরিচয় যথাসম্ভব তাহার নিজের জবনিতেই দিব। তাহার অধিক আবশ্যক হইবে না। এখানেই এই অংশটি শেষ হলো। এটি হচ্ছে যুগ সমস্যা, এটি হচ্ছে 3 নম্বর, যুগ সমস্যা ও বঙ্কিম প্রতিভা।
পৃষ্ঠা 103। বঙ্কিমচন্দ্রের কর্মমন্ত্র 4। বঙ্কিমচন্দ্রের প্রাথমিক অভিপ্রায় ছিল বাঙালিকে মাতৃভাষার মধ্য দিয়া আধুনিক বিদ্যাচর্চায় প্রবৃত্ত করা, কিন্তু ইহা অপেক্ষা গুরুতর চিন্তা ও পরিশ্রমের কর্ম ছিল নবশিক্ষিত সম্প্রদায়ের ভাবনা কামনাকে দিগ্ভ্রান্ত বা পথভ্রষ্ট হইতে না দেওয়া, সেই শিক্ষার সহিত সামঞ্জস্য রাখিয়া জাতির স্বধর্মকে মানব ধর্মের আকারে পুনঃপ্রতিষ্ঠিত করা। কারণ তিনি বুঝিয়াছিলেন, যে ধরনের শিক্ষা প্রবর্তিত হইয়াছে তাহার প্রভাবে এদেশে ব্যক্তি ও সমাজের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়িয়া যাইবে। ইউরোপের পক্ষে যে শিক্ষা সে সমাজের উপযোগী এবং শেষ পর্যন্ত যেমনই হোক উপস্থিত তেমন ভয়াবহ নয়, আমাদের পক্ষে তাহাই আশু ধ্বংসকারী হইবে। বঙ্কিমচন্দ্র এই শিক্ষার মূল্য ও প্রয়োজনীয়তা স্বীকারেও যেমন অকুণ্ঠিত, তেমনি স্বজাতির স্বভাবে তাহার বিষক্রিয়া সম্বন্ধে তেমনি নিঃসংশয় ছিলেন। তিনি বুঝিয়াছিলেন, এই নব্য শিক্ষিতের দলই অতঃপর এ সমাজের নেতৃত্ব করিবে। রঘুনন্দনের স্মৃতির শাসন ক্রমে শিথিল হইয়া পড়িবে এবং শেষ পর্যন্ত যেমনই হোক উপস্থিত তেমন ভয়াবহ নয়, আমাদের পক্ষে তাহাই আশু ধ্বংসকারী হইবে। বঙ্কিমচন্দ্র এই শিক্ষার মূল্য ও প্রয়োজনীয়তা স্বীকারেও যেমন অকুণ্ঠিত, তেমনি স্বজাতির স্বভাবে তাহার বিষক্রিয়া সম্বন্ধে তেমনি নিঃসংশয় ছিলেন। তিনি বুঝিয়াছিলেন, এই নব্য শিক্ষিতের দলই অতঃপর এই সমাজের নেতৃত্ব করিবে। রঘুনন্দনের স্মৃতির শাসন ক্রমে শিথিল হইয়া পড়িবে। অতএব জাতিকে বাঁচাইতে হইলে নূতন সংহিতার প্রয়োজন। এই অভিপ্রায়ে তিনি একেবারে গোড়ায় দৃষ্টি করিলেন এবং মনুষ্যত্বকেই মানুষের ধর্ম বলিয়া সেই ধর্মের একটি সর্বাঙ্গ সম্পন্ন আদর্শ, তাহার ধর্মতত্ত্ব নামক গ্রন্থে অতি বিশদভাবে ব্যাখ্যা ও প্রতিপন্ন করিলেন। এই গ্রন্থই এক হিসাবে বঙ্কিমচন্দ্রের জীবনব্যাপী ধ্যান ও চিন্তার পরিণত ফল। তাহার অন্তর্জীবনের ইতিহাস বা আত্মপরিচয়ও ইহাতে মিলিবে। আমি এই গ্রন্থ হইতেই তাহার সেই আদর্শ সাধন মন্ত্রের কথঞ্চিত পরিচয় দিবার চেষ্টা করিব। প্রথমে তাহারই কয়েকটি উক্তি উদ্ধৃত করিয়া আমার বক্তব্য সব প্রমাণ করিব। 1 নম্বর, অতি তরুণ অবস্থা হইতেই আমার মনে এই প্রশ্ন উদিত হইত এ জীবন লইয়া কি করিতে হয়, সমস্ত জীবন ইহারই উত্তর খুঁজিয়াছি। উত্তর খুঁজিতে খুঁজিতে জীবন প্রায় কাটিয়া গিয়াছে। অনেক প্রকার লোকপ্রচলিত উত্তর পাইয়াছি, তাহার সত্যাসত্য নিরূপণের জন্য অনেক ভুগিয়াছি, অনেক কষ্ট পাইয়াছি, যথাসাধ্য পড়িয়াছি, অনেক শিখিয়াছি, অনেক লোকের সঙ্গে কথোপকথন করিয়াছি এবং কার্যক্ষেত্রে মিলিত হইয়াছি। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, দেশি বিদেশি শাস্ত্র যথাসাধ্য অধ্যয়ন করিয়াছি। জীবনের সার্থকতা সম্পাদনের জন্য প্রাণপাত পরিশ্রম করিয়াছি। 2 আমি মনুষ্য জীবনের সমালোচনা করিয়া ধর্মের যে স্থূল মর্ম বুঝিয়াছি তাহাই তোমাকে বুঝাইতেছি। 3 এখন বিজ্ঞানময়ী ঊনবিংশ শতাব্দী, তাহার সেই বিজ্ঞানবিদ্যার উহাকে পড়িয়া তোমার মতো সহস্র সহস্র শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত বাঙালি পরকাল আর মানে না। তাই আমি এই ধর্ম ব্যাখ্যায় যত পারি পরকালকে বাদ দিতেছি। আর আমার বিবেচনায় পরকাল বাদ দিলেই ধর্ম ভিত্তিশূন্য হইল না। এখন ইহকালে দুঃখকে সকলেই ভয় করে, ইহকালে সুখ সকলেই কামনা করে। পৃষ্ঠা 104। এজন্য ইহকালের সুখ দুঃখের উপরেও ধর্ম সংস্থাপিত হইতে পারে। 4 নম্বর, তোমরা ঊনবিংশ শতাব্দীর লোক, ঊনবিংশ শতাব্দীর ভাষাতেই তোমাদিগকে বুঝাইতে হয়। ভাষার প্রভেদ হইতেছে বটে, কিন্তু সত্য নিত্য।
ওপরের কথাগুলিতে বঙ্কিমচন্দ্রের চিত্তে যুগ প্রভাব ও যুগ সমস্যার উৎকণ্ঠা দুয়েরই সুস্পষ্ট প্রমাণ রহিয়াছে। অতঃপর আমি বঙ্কিমচন্দ্র ধৃত মনুষ্যত্বের সংজ্ঞা ও মনুষ্য ধর্মের পরিচয় তাহার কথাতেই সংক্ষেপে দিবার চেষ্টা করিব। বন্ধনীর মন্তব্যগুলি আমার। 1. মনুষ্যের ধর্ম কি তাহা সন্ধান করিলেই পাওয়া যায়। ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ কোনো যোগ মার্গ বা রিভিলড স্ক্রিপচার REVEALED স্ক্রিপচার STSCRIPTURE এর শরণাপন্ন হইতে হয় না। ব্র্যাকেট ক্লোজ। যাহা থাকিলে মানুষ মানুষ, না থাকিলে মানুষ মানুষ নয়, তাহাই মানুষের ধর্ম, তাহার নাম মনুষ্যত্ব। ব্র্যাকেটে ইহাই খাঁটি হিউম্যানিজম। ব্র্যাকেট ক্লোজ। হিউম্যানিজম HUMANISM। 2 নম্বর, যে অবস্থায় মনুষ্যের সর্বাঙ্গীন পরিণতি সম্পূর্ণ হয় সেই অবস্থাকেই মনুষ্যত্ব বলিতেছি। 3 নম্বর, আমি বলিয়াছি যে সুখের উপায় ধর্ম আর মনুষ্যত্বই সুখ। অতএব সুখই সেই কোষ্ঠী পাথর। অনুশীলনের উদ্দেশ্য সুখ। যেরূপ অনুশীলনে সুখ জন্মে, দুঃখ নাই, তাহাই বিহিত। অতএব সুখই সেই কোষ্ঠী পাথর। এইবার অতিশয় সংক্ষেপে বঙ্কিমচন্দ্রের এই ধর্মতত্ত্বের ইনভার্টেড কমার মধ্যে ধর্মতত্ত্ব সার সংগ্রহ করিব। মানুষের ধর্ম কি, মনুষ্যত্ব কি, এই জীবন লইয়া কি করিব? এই প্রশ্নের উত্তর হইল, মানুষের ধর্ম মানুষের স্বভাবেই নিহিত আছে এবং মানুষের সেই প্রকৃতিকে উত্তম রূপে বুঝিয়া লইলে মনুষ্যত্বের ধারণা করা যাইবে। মানুষের সেই স্বভাবের পূর্ণ পরিণতির যে অবস্থা, তাহার আদর্শকে ঈশ্বর নাম দিতে হইবে। মুক্তিও এই অবস্থা। আর কোনো অর্থে মুক্তি বলিয়া কিছু নাই। সেই মুক্তি লাভ করিতে হইলে কর্মই একমাত্র সাধন এবং জীবনও স্বভাবময় কর্মময় এবং জীবনও স্বভাবত কর্মময়। প্রাকৃতিক নিয়মে মানুষকে সর্বদা কর্মচঞ্চল থাকিতে হয়, যথা গীতার উক্তি। ব্র্যাকেটে বঙ্কিম কর্তৃক উদ্ধৃত, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্বস হয়জফলা ব তালেব্যস্বয় বিসর্গ হব্বস কর্ম সর্ব সবয়রে বিসর্গ প্রকৃতি জৈগু জয় ঐকার গয়হস্যু প্রকৃতি জৈগু নৈ মূর্ধনয় ঐকার বিসর্গ। এই কর্মকে সুসম্পন্ন করিতে হইলে, অর্থাৎ তাহাতে পূর্ণ দক্ষতা লাভ করিতে হইলে প্রকৃতিগত সর্ববৃত্তির সমান ও সুসংগতিযুক্ত অনুশীলন প্রয়োজন। তজ্জন্য সর্বাগ্যে চিত্তশুদ্ধির আবশ্যক। চিত্তশুদ্ধির প্রাথমিক লক্ষণ মনের শান্তি ও হৃদয়ে প্রীতি। প্রীতি অর্থে মানব প্রীতি, সর্বজীবের হিতসাধনে স্বতঃস্ফূর্ত ও আনন্দময় উৎসাহের ভাব। উৎসাহের ভাব সেই প্রীতিও সম্যক স্ফূর্তি লাভ করে না ঈশ্বরে ভক্তির অভাবে। কারণ সেই রূপ ভক্তিযুক্ত না হইলে মানুষের প্রতি প্রীতির কোনো অর্থই হয় না। তাহা একটা অন্ধ হৃদয়াবেগ ভিন্ন আর কিছুই নহে। সেই রূপ প্রীতির দ্বারা মানুষের সত্যকার কল্যাণ হইতে পারে না, হিতসাধন সম্পূর্ণ হয় না, কেবল একটা আত্মতৃপ্তিই ঘটে। এজন্য তাহার গূঢ় লক্ষ্য পরার্থ নয়, স্বার্থ। অতএব নিষ্কাম প্রীতি ব্যতিরেকে সত্যকার পরহিত সাধন অসম্ভব। এই নিষ্কাম প্রীতির জন্যই ঈশ্বরে ভক্তি একান্ত আবশ্যক। পৃষ্ঠা 105। এই ভক্তিও শ্রেষ্ঠ জ্ঞানেরই নামান্তর, কারণ তাহা ঈশ্বর জ্ঞানেরই ফল। সে জ্ঞানও মনুষ্যত্বের পূর্ণ পরিণতি অবস্থার উপলব্ধি। ঈশ্বর তাহাই। অতএব ঘুরিয়া আবার সে একই তত্ত্বে ফিরিয়ে আসিতে হয়। এক নতুন অর্থে জীব ও ব্রহ্ম এক, হিউম্যানিটি ব্রহ্ম। যে জ্ঞান সেই একত্বের উপলব্ধি হয়, তাহা লাভ করিবার একমাত্র উপায় ওই প্রীতিমূলক মানব সেবা কর্ম। এই মানব প্রীতি উৎকৃষ্ট কর্ম সকলের প্রেরণাও বটে। এইরূপ কর্মই জীবনের সার। ইহার যে সুখ, তাহাই মনুষ্য জীবনের নিঃসংশয়। অতএব এই কর্মযোগী যেমন উৎকৃষ্ট জ্ঞানযোগ ও ভক্তিযোগ, তেমনি ইহাই শ্রেষ্ঠ জীবনযোগ। মুক্তির জন্য সন্ন্যাসের প্রয়োজন যেমন নাই, তেমনি মুক্তি সাধনা অর্থে কোনরূপ স্বার্থপর আত্মসাধনা নয়। মানুষ হইয়া মানুষের সমাজে থাকিয়া নিজ মনুষ্যত্বের পূর্ণ বিকাশ সাধনের দ্বারাই সত্যকার মুক্তি লাভ হয়।
এই ধর্মের যথার্থ নাম রিলিজিয়ান অফ হিউম্যানিটি, এবং এই জন্যই বৃত্তির সকলের অনুশীলনই এ ধর্মের সার। দ্য সাবস্টেন্স অফ রিলিজিয়ান ইজ কালচার, ইনভার্টেড কমার মধ্যে। পাশ্চাত্য মনীষীর এই উক্তি বঙ্কিমচন্দ্র শিরোধার্য করিয়াছেন। তথাপি এই ধর্মতত্ত্ব বঙ্কিমচন্দ্রের মৌলিকতা ও সৃষ্টিশক্তির একটি প্রকৃষ্ট নিদর্শন। এই ধর্মের প্রণয়ন কার্যে তিনি তাহার নিজের আবশ্যক মতো বৈজ্ঞানিক বা দার্শনিক চিন্তাকে কাজে লাগাইয়াছেন। কোনোখানে বিজ্ঞান বা দর্শনের সূক্ষ্ম তত্ত্বকে আমল দেন নাই। এজন্য তাহার এই ধর্মতত্ত্বের সমালোচনায় দার্শনিক বা বৈজ্ঞানিক পাণ্ডিত্য নিতান্তই অবান্তর। ইহাতে তত্ত্ব হিসেবেই কোনো তত্ত্বকে প্রাধান্য দেওয়া হয় নাই। ইহা জীবনেরই অনুরূপ একটা জীবনবাদ, ইহাও একটা সৃষ্টি। মানুষের জীবনকে দেখিবার একটা বাস্তব রূপ সন্ধানী দৃষ্টি ইহাতে আছে। সে দৃষ্টিতে ভাব আছে, একটা হারমোনি বা HARMONY বা সঙ্গতি আবিষ্কারের পিপাসা আছে। সেই দৃষ্টিজাত যে দর্শন, তাহাকেই বঙ্কিমচন্দ্র একরূপ যুক্তিগ্রাহ্য বা বুদ্ধিগ্রাহ্য করিয়া তুলিয়াছেন। খাঁটি জীবন জিজ্ঞাসার সঙ্গে যতটুকু বিজ্ঞান ও দর্শন মিলিতে পারে, কেবল ততটুকুই ইহাতে মিলিয়াছে। তাহার ফলে এই ধর্মতত্ত্ব একটা নতুন তত্ত্ব হইয়া উঠে নাই, জীবনেরই এক নূতনতর ব্যাখ্যা হইয়া উঠিয়াছে। এখানেও বঙ্কিমচন্দ্র দার্শনিক নহেন, স্রষ্টা ও কবি। সেই কবি প্রতিভার সমন্বয় শক্তিও ইহাতে অল্প প্রকাশ পায় নাই। প্রাকৃতিক ও আধ্যাত্মিকের মধ্যে এই যোগ সাধন, ইহাই তাহার প্রধান কীর্তি, ইহাই নবযুগের গূঢ়তম প্রবৃত্তি। এই সমন্বয় প্রতিভাই সে যুগের যুগ প্রতিভা। বঙ্কিমচন্দ্রের এই নবধর্মের প্রেরণামূলে তাহার জাতিগত বাঙালি সংস্কার কতটুকু রহিয়াছে তাহা লক্ষ্য করা কঠিন হইবে না। আমি পূর্বে এই প্রসঙ্গে বাংলার বৈষ্ণব তন্ত্রধর্মের উল্লেখ করিয়াছি। তাহার এই অনুশীলন ধর্মের মূলে তন্ত্রধর্মের প্রেরণা আছে বলিয়া মনে হয়। প্রকৃতিবাদ মাত্রেই তন্ত্রতত্ত্বের অধীন। সেই তান্ত্রিক সংস্কার যে জাতির মজ্জাগত, তাহার পক্ষে জীবন ও জগৎকে প্রত্যক্ষকে ধর্ম সাধনার ভিত্তিরূপে গ্রহণ করা সহজ ও স্বাভাবিক। এই জন্যই ইউরোপীয় বিজ্ঞান ও ভারতীয় অধ্যাত্ম পিপাসার এই যে সংযোগ, ইহা বাঙালির প্রতিভাতেই সর্বপ্রথম পরিস্ফুট হইয়াছিল। পৃষ্ঠা 106। তন্ত্রের সেই মায়ারূপিণী মহামায়া এখানে অপরিণত মনুষ্যত্বের স্বার্থ কলুষিত জগৎ চেতনা এবং সর্বমানবময়ী মহাদেবী হিউম্যানিটি, সেই ব্রহ্মময়ী সত্যস্বরূপিণী মহামায়া। এখানেও অনুশীলনের মধ্যে ইনভার্টেড কমা, শক্তিরই অনুশীলন। শক্তির পূর্ণ বিকাশই ইহার লক্ষ্য। কেবল সেই শক্তি মানুষেরই হৃদয় মনের শক্তি, এবং ভক্তিও কোনো আধ্যাত্মিক ইষ্ট দেবতার প্রতি ভক্তি নয়। মানবীয় আদর্শের যে ঈশ্বর, ভক্তিও তাহার প্রতি। এখানেও ভক্তি এবং মুক্তি দুয়েরই অবকাশ আছে। মুক্তি প্রকৃতির সর্ববিধ বন্ধন স্বীকার করিয়া এবং তাহারই সাহায্যে ভুক্তি ইনভার্টেড কমার মধ্যে ধর্মবিরুদ্ধ কাম ইনভার্টেড কমা ক্লোজ, স্নেহ, প্রেম, প্রীতি ও দয়া সর্ববিধ হৃদয়বৃত্তি চরিতার্থ দ্বারা। এই জন্য বঙ্কিমচন্দ্র সন্ন্যাস ধর্মের ঘোরতর বিরোধী। এই যে ভোগবাদ, হৃদয়বৃত্তিকে উচ্ছেদ করার এই ঐকান্তিক অপ্রবৃত্তি, ইহাই বাঙালির মজ্জাগত সংস্কার, ইহাই বাঙালির তান্ত্রিকতা। এই তান্ত্রিকতাই নবযুগের নতুন প্রবৃত্তিতে একটা নূতনতর সাধন পদ্ধতির সন্ধান করিয়াছে। শুধুই ধর্মতত্ত্বে নয়, তাহার সর্ববিধ সাহিত্যকর্মে এই তান্ত্রিক মনোধর্মের পরিচয় পাওয়া যায়। বঙ্কিমচন্দ্রের কল্পনা তাহার অত্যুচ্চ কবিভাবও ভাবের সহিত বস্তুর অবিচ্ছেদ্য সম্পর্ককে কোথাও অস্বীকার করিতে পারে নাই। পুরুষকে প্রকৃতি নিরপেক্ষ স্বাধীন সত্তারূপে ধারণা করিতে পারে নাই। তাহার উপন্যাসগুলিও ইহার সাক্ষ্য দিতেছে। সেখানেও বাহিরের বাস্তব তথ্য বা ঘটনাকে স্বীকার করিয়া তাহাদের দুর্ধর্ষ গতিবেগের মধ্যে নিক্ষিপ্ত হইয়া কুলাল চক্রে মৃৎপিণ্ডের মতো পুরুষ চরিত্রের যে গঠন পরিণাম, তাহাই সত্য।
তাহার জীবন দর্শনের মূলে সর্বত্র শক্তির এই স্ফুরণ লীলা, অপরিণত হইতে পরিণতির এই গতিতত্ত্ব অনুসৃত হইয়াছে। অর্থাৎ নিছক ধ্যানযোগী বা ভাবগম্ভীর মতো তিনি একেবারেই একটা শান্ত নির্দ্বন্দ্ব ভাবতন্ত্রে আরূঢ় হইয়া থাকার অবস্থাকে সম্ভব বা সত্য বলিয়া গ্রহণ করিতে পারেন নাই। জীবনকে একটা আদর্শের অভিমুখে গতিশীল দেখিয়াছেন, একেবারেই আদর্শে উপনীত, অতএব স্থির রূপে দেখেন নাই। সেরূপ সাধনা শক্তি সাধনার বিপরীত। সে যেন জীবনকে প্রথম হইতেই অস্বীকার করা। তাহার উপন্যাসগুলিতে যে নরনারী চরিত্র, বিশেষত নায়ক চরিত্র প্রকটিত হইয়াছে, তাহাতেও এই দ্বন্দ্ব প্রয়াস ও সংগ্রামী জীবনের মূল তত্ত্বরূপে দেখা দিয়াছে। তাই তাহাদের পরিকল্পনাও নাটকীয়। কাব্যে জীবনকে এইরূপ দেখিবার ভঙ্গি আমাদের সাহিত্যে নূতন বটে, এবং তাহা যে ইউরোপীয় সাহিত্য হইতে সংক্রামিত হইয়াছে তাহা সত্য। কিন্তু এইরূপ সংক্রমণ কেবল অনুকরণের ফলেই ঘটে নাই। যাহাকে নারীর যোগ বলে, সেই যোগ না থাকিলে এইরূপ কাব্য সৃষ্টি সম্ভব হইত না। অনুকরণে কিরূপ সাহিত্য সৃষ্টি হয়, আজিকার দিনের বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের দুর্গতিই তাহার প্রমাণ। জীবনকে, সৃষ্টির সত্যকে স্বীকার করা এবং মুক্তিকেও ভুক্তির পথে লাভ করিতে হইবে, এই বিশ্বাস বঙ্কিমচন্দ্রের প্রতিভাকে উদ্দীপ্ত করিয়াছিল। সেই বিশ্বাস বাঙালির জাতীয় সংস্কারে সহজ বলিয়াই এত শীঘ্র নবযুগকে বরণ করিবার সামর্থ্য বাঙালিরই হইয়াছিল, আর কোনো ভারতীয় জাতির হয় নাই। পৃষ্ঠা 107। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সম্বন্ধে এখানে বেশি কিছু বলিব না। যথাস্থানে ও যথা প্রসঙ্গে সবিস্তারে সে আলোচনা করিব। বর্তমান প্রসঙ্গে সেইরূপ কাব্য সমালোচনা অপ্রাসঙ্গিক। তথাপি বর্তমান আলোচনার এই বিশেষ প্রসঙ্গে দুই একটি আরও প্রমাণ তাহা হইতেই দিব। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের প্রধান ভাবগ্রন্থি স্ত্রী পুরুষের যৌন সম্বন্ধ বা দাম্পত্য প্রেম। একমাত্র ইহারই প্রবল আকর্ষণে পুরুষের ভাগ্যসূত্র ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। নারী তাহার অদৃষ্ট চক্রের প্রধান কিলক, কিলক কয় দীর্ঘি ল ক, তাহাতেই ঘূর্ণমান হইয়া তাহার দশান্তরের অবধি নাই। কাব্যের বহিরঙ্গে নাটকীয় স্থানকাল পাত্র ও ঘটনার বৈচিত্র্যে যেমনই হোক, সেই সকলের তলদেশে তান্ত্রিক শিব শক্তিবাদের একটা অতি গূঢ় প্ররোচনা রহিয়াছে বলিয়া মনে হয়। প্রকৃতিরূপিণী নারীকেই পুরুষের জীবনে সিদ্ধ ও অসিদ্ধির হেতুরূপে দক্ষিণা বা বামামূর্তিতে এই যে দৃঢ় প্রতিষ্ঠিত দেখা যায়, ইহাও কম লক্ষণীয় নয়। সর্বত্র ওই এক কঠিন শিলাতটে পুরুষের পৌরুষ যেন আছাড়িয়া পড়িয়া তাহার শক্তির চরম পরীক্ষা দিতেছে। সেই পরীক্ষায় যেন জীবনের আদি ও শেষ পরীক্ষা। সকল শ্রেষ্ঠ সাধনার সিদ্ধিলাভ যেন ওইখানেই বাধা রহিয়াছে। প্রকৃতির ওই বন্ধনই যেমন সত্য, পুরুষের পক্ষে উহার অধীন হওয়াও তেমন পুরুষোচিত বটে। কারণ ইনভার্টেড কমায় রমণী ঈশ্বরের কীর্তির চরমোৎকর্ষ, দেবতার ছায়া, পুরুষ দেবতার সৃষ্টি মাত্র, স্ত্রী অলীক, পুরুষ ছায়া, ইনভার্টেড কমা ক্লোজ। যতক্ষণ সে দুর্বল ততক্ষণ সে জীব বা ক্ষুদ্র মানবক, ততক্ষণ ওই নারী ও মায়াময়ী মায়া, মায়া ইনভার্টেড কমায়। সেই মায়ার মহামায়া রূপ দেখিতে পারিলেই ওই দ্বন্দ্ব হইতে সে মুক্তি লাভ করে, এবং তখন সেই মহামায়ার অঙ্কুশায়ী হইয়া ইনভার্টেড কমায় শান্তং শিবং কমা ক্লোজ অবস্থার পরমানন্দ ভোগে অধিকারী হয়। কপালকুণ্ডলায় সর্বপ্রথম এই তত্ত্ব উকি দিয়াছে। সেখানে নায়িকার প্রকৃতিমূর্তি অতিশয় সরল, স্বভাব উদাসীন, তাহার নারীরূপও অসম্পূর্ণ। তাই নায়ক কোনো সাধনারই সুযোগ পাইল না। এই মূর্তিরই আরও দুইটি জটিলতর রূপ, শ্রী ও মনোরমা। দুই শক্তির নারী মূর্তি বটে, কিন্তু সে যেন মায়া নয়, দুর্বল আত্মভ্রষ্ট পুরুষের নিদারুণ শান্তিরূপিণী মহামায়া ইনভার্টেড কমায়। নগেন্দ্রনাথের শক্তি অনুকূলা হইলেও দুর্বলা, তাই প্রায়শ্চিত্ত করিয়া সে কোনরূপে রক্ষা পাইল। প্রকৃতির দয়ায় প্রাণ পাইল মাত্র, কিন্তু পৌরুষ রহিল না। গোবিন্দলালের শক্তি প্রতিকূলা, কিন্তু সে বীরাচারী সাধক বলিয়া শেষ পর্যন্ত জয়ী হইয়াছে। ব্রজেশ্বর বড় ভাগ্যবান, প্রাক্তন পুণ্যফলে তাহার শক্তি যেমন সবলা তেমনি স্নেহময়ী। সে নিজেই তাহার জন্য সব সহিয়াছে।
প্রতাপ জীবন মুক্ত সিদ্ধ পুরুষ, স্বভাবত্যাগী, তাই মায়া তাহার পথরোধ করতে পারে নাই। অমরনাথ তাহার শক্তির মূর্তিকে ঠিকই চিনিয়াছিল, কিন্তু সাধনার প্রথম প্রহরেই মন্ত্র ভুল করিল, ইহজন্মে আর সিদ্ধি লাভ হইল না। তখন একমাত্র আশ্বাস ইনভার্টেড কমায় যদি পরজন্ম থাকে। কেহ যেন মনে না করেন যে আমি বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির একটা ইনভার্টেড কমায় যোগ বাশিষ্ঠ রচনা করিতেছি, আধ্যাত্মিক ব্যাখ্যা করিতেছি, বরং ঠিক তাহার উল্টা। যাহা আধ্যাত্মিক তাহাকে জীবনলীলায় রক্তমাংসের মূর্তিতে প্রত্যক্ষ করিতেছি, তাহাতে অধ্যাত্ম রস নয়, কাব্যরসই উছলিয়া উঠিবে। সেই রোমান্টিক ট্র্যাজেডি আরও বিরাট, রহস্য গভীর হইয়া উঠিবে। ইহাও স্বীকার করিতে হইবে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মূলে যে কবিকল্পনা আছে, তাহা খাঁটি ইউরোপীয় ট্র্যাজেডির কল্পনা নয়, কারণ তাহার প্রকৃতিবাদও খাঁটি ইউরোপীয় প্রকৃতিবাদ নয়। এখানে প্রকৃতিও অন্ধ প্রকৃতি নয়, তাহাই সর্বার্থ সাধিকা ইনভার্টেড কমার মধ্যে। পৃষ্ঠা 108। তাই পুরুষও কেবল প্রবৃত্তির বেগে বহ্নি বিবিক্ষু পতঙ্গের মতো একেবারে ভস্মসাৎ হয় না। সেই বেগের মধ্যেও একটা বিপরীতমুখী আকর্ষণ আছে, সেই ধ্বংসের মধ্যেও একটা আশ্রয় লাভের আশা ও আশ্বাস আছে। ইহাই ভারতীয় সংস্কার। ইউরোপ হইতে যাহা লইবার তাহা লইয়াও এই সংস্কার ত্যাগ করা যাইবে না, করিলে তাহা সত্যকার সৃষ্টি হইবে না। কারণ পদ্মের ডাঁটায় গোলাপ ফুটিতে পারে না। তাই এ কাব্যের রসবিচার ইউরোপীয় আদর্শে করা যাইবে না। এ কাব্য কাব্য হিসেবেও স্বতন্ত্র। তাই ইউরোপীয় ও ভারতীয় দুই দৃষ্টির সমন্বয়ে এক নতুন সৃষ্টি। কিন্তু এখানে এ সকল কথা অবান্তর। এই অংশটি এখানে শেষ হলো। বঙ্কিমচন্দ্রের কর্মমন্ত্র এখানে শেষ করলাম। পেজ কন্টিনিউড। পৃষ্ঠা 108। 5. যুগনায়ক বঙ্কিম। বঙ্কিমচন্দ্র যে প্রধানত গুরুর আসন গ্রহণ করিয়াছিলেন স্বজাতির কল্যাণ কামনায়, তাহার সাহিত্যব্রতের অনেকখানি যে শিক্ষকতায় পর্যবসিত হইয়াছিল তাহাতে সন্দেহ নাই। এই জন্যই তিনি তাহার কবির স্বভাবের রস পিপাসাকেও সংযত করিয়া প্রাণীর বন্ধন মুক্তি অপেক্ষা চরিত্রবলকেই বড় করিয়াছিলেন। ভাবের স্বাধীনতা অপেক্ষা বাস্তবের সহিত যুদ্ধে জয়লাভকে অধিকতর স্বাস্থ্যকর অতএব হিতকর মনে করিয়াছিলেন, এবং এই জন্যই বিলাতি মরালিটি কেও ক্ষেত্রবিশেষে অত্যাবশ্যক মনে করিতেন। তথাপি এই মরালিটিকে তিনি সেকালের সূচিবায়ুগ্রস্ত সংস্কারপন্থীদের মতো সর্বস্ব করিয়া তোলেন নাই। তাহার প্রমাণ তার ওই কাব্যগুলি, যেখানে একদিকে যেমন চরিত্র বলের অত্যুচ্চ আদর্শ ঘোষণা, তেমনি অপরদিকে যাহাদের অধঃপতন হইতেছে তাহারাও প্রায় আদর্শ পুরুষ। ভবানন্দের মতো ত্যাগী বীর সন্ন্যাসীরও পদস্খলন হয়। গোবিন্দলাল নগেন্দ্রনাথের তো কথাই নাই, বরং তাহার সেই রক্তরশ্মির জ্বলন্ত প্রভায় পুরুষ চরিত্রগুলি আদ্যন্ত উদ্ভাসিত হইয়াছে। শৈবলেনী নাম দিয়াছেন পাপীয়সী ইনভার্টেড কমায়, তথাপি তাহার পাপের সেই নিদারুণ ব্যথায় সমগ্র কাহিনীকে কাব্য রসোচ্ছল করিয়াছে। সেই পাপী হীরার মতো সামান্য নারীকেও অসামান্য করিয়া তুলিয়াছে। এই পাপকেই তিনি তাহার কবি হৃদয়ে রক্তরাগে রঞ্জিত করিয়াছেন। তাহার কারণ তাহাই যে মানুষের মনুষ্যত্বের অবিচ্ছেদ্য মূল। দেহের যৌবন বনে প্রকৃতির সেই অশোক কিংসুক যে ফুটিবেই, বসন্তের সে চক্রান্ত ভাঙিয়া দিবে কাহার সাধ্য। তাই সেই পাপকে তিনি ভয় করিয়াছেন বটে, কিন্তু চক্ষু ফিরাইতে পারেন নাই। তিনি দেহদশাহীন পুরুষের সেই নির্মম নিয়তিকে কোথাও অবজ্ঞা বা অস্বীকার করেন নাই। প্রকৃত তান্ত্রিকের মতো তাহাকে সর্বস্ব নিবেদন করিয়া তাহার হস্ত হইতেই মুক্তির বরাভয় প্রার্থনা করিয়াছেন। বঙ্কিমচন্দ্র এখানেও প্রকৃতিবাদী, শক্তি সাধক, সূচিবায়ুগ্রস্ত, মরালিস্ট নহেন। কিন্তু গুরু ও শিক্ষক বঙ্কিমচন্দ্র নিম্নাধিকারীর পক্ষে এ বিষয়ে কিছু কঠোর। তাহার দৃষ্টি ছিল মনুষ্য সাধারণের দিকে। এই জন্যই তাহার নব ধর্ম সংহিতায় তিনি যেমন কোথাও সন্ন্যাস বা
পিউরিটানিজম, PURITANISM, পিউরিটানিজমকে প্রশ্রয় দেন নাই। তেমনি সাধন পথে দেহের বা প্রবৃত্তির সুচিতাকে সযত্নে রক্ষা করার পক্ষপাতী। ইনভার্টেড কমায় ফ্লেশ ইজ উইক, WEAK, ইনভার্টেড কমা ক্লোজ। অথচ নায়মত্তা বলহীন না লভ্য, ইনভার্টেড কমার মধ্যে। একথা তিনি মর্মে মর্মে বুঝিয়াছিলেন। এজন্য প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে সাম্য রক্ষাই ছিল তাহার মতে উৎকৃষ্ট মানব ধর্ম। মনে রাখিতে হইবে, একথা যতই পুরাতন হোক, সেকালে ইহাও ছিল নূতন। পৃষ্ঠা 109। তথাপি কেবলমাত্র নৈতিক সুচিতাকেই তিনি সর্বাধিক মনে করিতে পারেন নাই, বরং হৃদয়ের প্রসারকেই সকলের ওপরে স্থান দিয়াছিলেন। অতিরিক্ত নৈতিক সুচিতাও যে একরূপ স্বার্থপরতা, তাহা তিনি বুঝিয়াছিলেন। যাহারা মহৎ বা মহাপ্রাণ, তাহাদেরও চরিত্রস্খলন যেমন সম্ভব, তেমনি যাহারা অতিশয় হীনচেতা, তাহারা ঐরূপ স্খলন হইতে আত্মরক্ষা করিতে পারে। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের সেই ইনভার্টেড কমার মধ্যে কাম কাঞ্চন ত্যাগের উপদেশ মনে পড়ে, এবং সেই সম্পর্কে আরেকটি যে কথা বিশ্বাস করিতে প্রবৃত্তি হয়, তাহা এই যে আধ্যাত্মিক শ্রেয় লাভের জন্য যদি ওই দুই বর্জনীয় হয়, তথাপি বরং প্রথমটাও ভালো। তাহাতে মনুষ্যত্বের ঐকান্তিক বিলোপ না হইতেও পারে। ব্যাকেটে হয় নাই এমন বহু দৃষ্টান্ত আছে, কিন্তু দ্বিতীয়টির লালসায় মানুষের মনুষ্যত্ব অঙ্কুরেই বিনষ্ট হইয়া থাকে। অর্থগৃহ্ণু মানুষের মতো অমানুষ পিশাচ আর নাই, এমন চরম অধোগতি আর কিছুতেই হয় না। এই জন্য বঙ্কিমচন্দ্র এই নৈতিক সুচিতা বা মরালিটির পরিবর্তে চিত্তশুদ্ধিকেই প্রাথমিক প্রয়োজন বলিয়া মনে করিয়াছিলেন। যথা ইনভার্টেড কমার মধ্যে ইন্দ্রিয় সংযম অপেক্ষাকৃত তুচ্ছ কথা, চিত্তশুদ্ধির তাহা অপেক্ষা গুরুতর লক্ষণ আছে। ইন্দ্রিয় সুখ ভোগ করিব না, কিন্তু আমি ভালো থাকিব, আমার গুলি ভালো থাকিবে, এই বাসনা তাহাদের মনে বড় প্রবল। আমার ধন হোক, আমার মান হোক, আমার সম্পদ হোক, আমার সৌভাগ্য হোক, আমি বড় হই আর সবাই আমার অপেক্ষা ছোট হোক, তাহারা এইরূপ কামনা করেন। সেজন্য না করেন এমন কাজ নাই। যাহারা ইন্দ্রিয়াসক্ত, তাহাদের অপেক্ষা ইহারা নিকৃষ্ট। ইন্দ্রিয়াসক্তির অপেক্ষা এই আত্মাদর, এই স্বার্থপরতা চিত্তশুদ্ধির গুরুতর বিঘ্ন, ইনভার্টেড কমা ক্লোজ। কিন্তু সে যুগের প্রধান সমস্যা ছিল মানুষের মনুষ্যত্ব গৌরবের দাবি ও তাহার পূরণ। ইহাই সকল সমস্যার মূল। মনুষ্যমাত্রেরই জীবনের মূল্য ও মনুষ্যত্বের অধিকার স্বীকার করিতে হইবে। তজ্জন্য ধর্মে, সমাজে ও রাষ্ট্রে তাহার কল্যাণ সাধনের উপযুক্ত ব্যবস্থা বিহিত হওয়া চাই। এই বিষয়ে বঙ্কিমচন্দ্র যাহা ভাবিয়াছিলেন এবং তদনুযায়ী যে ব্যবস্থার একটা খসড়া তৈরি করিয়াছিলেন, তাহা অন্যত্র সবিস্তারে আলোচনা করিয়াছি। তথাপি সে সম্বন্ধে তাহার কয়েকটি মূল চিন্তার একটু ব্যাখ্যা ও বিচার আবশ্যক। প্রথমেই দেখা যাক, তিনি একটা আদর্শ সমাজ কল্পনা করিয়াছেন। সেখানে ব্যক্তি ও সমাজ এই দুয়ের কল্যাণ যেমন একই, তেমনি ব্যক্তির কোনো স্বতন্ত্র স্বার্থ বা অধিকার নাই। অতএব অধিকার সাম্যের প্রশ্নও নাই। পরস্পরের সমান অধিকার নাই বটে, কিন্তু প্রত্যেকের ন্যায্য অধিকার আছে। সে অধিকার মানুষ হওয়ার অধিকার। ইহার জন্য বঙ্কিমচন্দ্র যে একমাত্র উপায় নির্ধারণ করিয়াছিলেন, তাহা শিক্ষা, এবং তাহাতে মানুষ মাত্রেরই অধিকার থাকিবে। শিক্ষার মূলে একটা আদর্শ থাকিবেই। সমাজই মনুষ্যত্বের ভিত্তি বটে, তাহারও একটা আরোহণীয় চূড়া আছে। মানুষ সকলেই সমান এই অর্থে যে সেই আরোহণ সামর্থ্য সকলেরই আছে। এই হিসাবে বঙ্কিমচন্দ্র আদর্শবাদী, নতুবা তাহার মতো বাস্তববাদী সে যুগে আর কেহ ছিল না। পৃষ্ঠা 110। কিন্তু আসল কথা, ওই সমাজ বলিতে বঙ্কিমচন্দ্র যাহা বুঝিয়াছিলেন, তাহাই সর্বাপেক্ষা অনুধাবনযোগ্য। কারণ তাহার সমগ্র জীবন দর্শন ও ধর্মতত্ত্বকে ধারণ করিয়াছে এই সমাজ। তাহার মতে সমাজ অর্থে প্রথমত একটা বিশেষ স্থান ও কালগত সংস্কৃতি বা জাতি সংস্কার সম্পন্ন জনসংহতি।
পরে সেই জনগণের আত্মবিকাশের জন্য ব্যষ্টি ও সমষ্টির পরস্পর সম্বন্ধযুক্ত যে একত্র জীবন, তাহারই আধার এই সমাজ। অতএব সমাজ বলিতে একটা জাতি ও দেশের সীমাযুক্ত জনমণ্ডলীই বুঝায়, স্বজাতি ও স্বদেশ বুঝায়। এইরূপ প্রত্যেক সমাজে স্বতন্ত্রভাবে আত্মবিকাশের অধিকার স্বীকার করিলে, স্বকীয় ও পরকীয় অধিকার সমভাবে মানিয়া চলিলেই মানুষের এইরূপ সমাজবদ্ধ জীবনে মনুষ্য জাতির বৃহত্তর কল্যাণ আপনা আপনি সাধিত হইবে। অনুশীলন ধর্মের অন্তর্গত জগৎপ্রীতির সহিত স্বজাতিপ্রীতির সংঘর্ষ ঘটিবে না। বঙ্কিমচন্দ্র তাহার ধর্মতত্ত্বে ইহার সত্য সম্ভাব্যতা বিশেষ যুক্তি সহকারে প্রমাণ করিয়াছিলেন। একেবারেই অতি উচ্চ আদর্শ খাড়া করিয়া ভাবের স্বপ্ন স্বর্গ রচনা করিতে তিনি এখানেও বিশেষ সাবধান হইয়াছিলেন। বলা বাহুল্য, তিনি আধুনিক রাজনৈতিক বা অর্থনৈতিক শ্রেয়লাভকেই মানুষের পরম পুরুষার্থ মনে করেন নাই। মনুষ্যত্বের পূর্ণ বিকাশই তাহার একমাত্র লক্ষ্য। সকলেই একই সঙ্গে একই কালে সে এক গন্তব্যে না পৌঁছিলে সাম্যতত্ত্বের হানি অথবা অবাস্তবত দোষ ঘটে বলিয়া তিনি কিছুমাত্র বিচলিত হন নাই। জীবনকে যে দিক দিয়া দেখার ফলে আধুনিক সাম্যবাদ একটা বড় তত্ত্ব হইয়া দাঁড়াইয়াছে এবং মানুষের সুখ স্বাধীনতাকে যে মাপকাঠিতে মাপিয়া লওয়ার ফলে এই নূতন সমাজ ব্যবস্থা ও সমাজনীতি উপাদেয় হইয়া উঠিয়াছে। বঙ্কিমচন্দ্র মানুষের জীবন ও মানুষের সুখ এই দুইকে সেই দিক দিয়া দেখিতে পারেন নাই। চাহেন নাই বলিয়া নয়, তাহার মনুষ্য প্রকৃতির অনুকূল নয় বলিয়া। প্রাকৃতিক নিয়মেই পুরুষের যে উন্নতি সম্ভব, তাহাকেই, তাহার স্বভাবের মধ্যেই যে মহত্বের বীজ আছে, তাহার পূর্ণ বিকাশ সাধনকেই তিনি বাস্তব আদর্শের সামঞ্জস্যমূলক অতএব অতিশয় সত্য বলিয়া বুঝিয়াছিলেন। কেবল প্রাণী হিসাবে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করিলেই মানুষের মনুষ্যত্ব চরিতার্থ হইতে পারে না। মনুষ্য জাতির ইতিহাস বাহিরের দিক দিয়া যেমনই হোক, ভিতরের দিক দিয়া তাহারই সাক্ষ্য দেবে। উপসর্গটা যত বড় হোক, তাহার চিকিৎসাই আসল চিকিৎসা নয়। সব পাইয়াও মানুষের দুঃখ দূর হয় না, আবার সব হারাইয়াও মানুষ পরম সুখ লাভ করে। ইহা ভুল শিক্ষা, কুসংস্কার, আত্মপ্রবঞ্চনা, অথবা এক শ্রেণীর দ্বারা অপর এক শ্রেণীর উপরে উৎপীড়নের ফলে একরূপ চিত্তবিকার নয়। ইহা যদি ব্যাধিও হয়, তবে তাহা মানুষের জন্মগত ব্যাধি। সৃষ্টিবিধানের একটা রহস্যময় নিয়মই এই যে, যাহাতে বন্ধন তাহাতেই মুক্তি, যাহাতে মৃত্যু তাহাতেই জীবন, যাহা ব্যাধি তাহাই আরোগ্যের নিদান। মানুষ যেমন বাহিরকে জানিয়াছে এবং চিরদিন তাহার সহিত সংগ্রাম করিয়াছে ও করিতেছে, তেমনি তাহার অন্তরের মধ্যেও সে আপনাকে নিত্য নিরীক্ষণ করিতেছে। একটার দিকে অন্ধ হইয়া অপরটাই দেখিতে চাহিলে তাহা আত্মপ্রবঞ্চনা মাত্র। পরিত্রাণও সুদূর পরাহত হইয়া থাকে। বঙ্কিমচন্দ্র সমাজ বলিতে কি বুঝিয়াছিলেন এবং কেনই বা সেই সমাজকেই মানুষের কল্যাণ সাধনের শ্রেষ্ঠ উপায় বলিয়া দৃঢ় বিশ্বাস করিয়াছিলেন, আমি যথাসাধ্য তাহার একটা বিবৃতি ও ব্যাখ্যা দেবার চেষ্টা করিলাম। পৃষ্ঠা 111। বঙ্কিমচন্দ্র পরিকল্পিত এই সমাজ একটা ভাবস্বর্গ বা অবাস্তব ইউটোপিয়া নয়। ইউটোপিয়া নয়। তাহা যে মনুষ্য প্রকৃতির পক্ষে সম্ভব, তাহা যে বুদ্ধি ও যুক্তিসম্মত, একথা সকল সুস্থ মানুষ স্বীকার করিবে। ওই আদর্শকে ব্যবহারিক রূপ দিতে হইলে রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি ও ধর্মনীতির যে পরিবর্তন ও তদনুযায়ী বিধি ব্যবস্থার প্রয়োজন, তাহাও খুব বড় মিষ্টির কাজ। তেমন প্রতিভাও দুর্লভ হইবে না, যদি নান্য নয়াকার নয় যে ফলা বিসর্গ পন্থা বিদ্যতে হয় নায় ইনভার্টেড কমার মধ্যে বলিয়া মানুষের প্রাণে ওই মনুষ্যত্ব পিপাসা জাগে। বঙ্কিমচন্দ্র সেই কালেই যে সমস্যাকে মূল সমস্যা বলিয়া বুঝিয়াছিলেন, আজিকার দিনে তাহাই গুরুতর হইয়া উঠিয়াছে। তাহার যে উপায় চিন্তা করিয়াছিলেন, তাহাও একেবারে নিরর্থক হইয়া পড়ে নাই। একটা বিশিষ্ট যুগ ও জাতির সম্পর্কে তাহার সেই চিন্তাই আজ সর্বজাতির চিন্তা হইয়া দাঁড়াইয়াছে। তাহার কারণ, তিনি স্বদেশ ও স্বজাতির কল্যাণ সন্ধানে মানুষেরই কল্যাণ চিন্তা করিয়াছিলেন। এই স্বদেশ ও সমাজ একই বস্তু। পূর্বে বলিয়াছি, আধুনিক কালে বিশ্ব মানব নামে যে একটা ধারণার উদ্ভব হইয়াছে, বঙ্কিমচন্দ্র তাহাতে বিশ্বাস করিতেন না। তিনি এই সমাজ অর্থেই নেশন বুঝিতে রাজি আছেন এবং ন্যাশনালিজমের ওপরে ইন্টারন্যাশনালিজম স্থাপন করিতে চান। এদিক দিয়া তিনি খাঁটি রিয়েলিস্ট, কারণ তিনি প্রকৃতিবাদী, তত্ত্ববাদী বা ভাববাদী নন। অর্থাৎ তিনি সৃষ্টির তথা মানব প্রকৃতির মহা নিয়মকে মানেন,
মানবের মানবত্বে কোনো অর্থে যতই সার্বভৌমিক হোক, ভৌগোলিক, প্রাকৃতিক, ঐতিহাসিক বিবর্তন এবং রক্তের পার্থক্য, এই তিনের সমবায়ে সমাজে সমাজে পার্থক্য অবশ্যম্ভাবী, নির্বিশেষ নয়। বিশেষের অভিমুখেই সৃষ্টির গতি। এই বৈশিষ্ট্য মনুষ্য জাতির মঙ্গলের অন্তরায় নয়, বরং ক্রমোন্নতির সহায় বা সোপান রূপে অতিশয় প্রয়োজনীয়। এই জন্যই সমাজার্থে তিনি জাতি ও দেশের গণ্ডি বিশেষভাবে স্বীকার করিতেন। মহামানব সমাজ নামে কোনো অত্যুচ্চ অপ্রাকৃতা আদর্শে বিশ্বাস করিতেন না। তাই ইনভার্টেড কমার মধ্যে আত্মরক্ষার ন্যায় ও স্বজন রক্ষার ন্যায় স্বদেশ রক্ষা ও ঈশ্বরোদিষ্ট কর্ম, কেননা ইহা সমস্ত জগতের হিতের উপায়। পরস্পরের আক্রমণে সমস্ত বিনষ্ট ও অধপতিত হইয়া কোনো পরশ্বলুলু পাপিষ্ঠ জাতির অধিকারভুক্ত হইলে পৃথিবী হইতে ধর্ম ও উন্নতি বিলুপ্ত হইবে। এই জন্য সর্বভূতের হিতের জন্য সকলের স্বদেশ রক্ষণ কর্তব্য। ইনভার্টেড কমা ক্লোজ। এই প্রসঙ্গে আর একটা কথা বলিবার আছে। বঙ্কিমচন্দ্র এক স্থানে বলিয়াছেন, স্বাধীনতা দেশি কথা নহে, বিলাতি আমদানি, লিবার্টি শব্দের অনুবাদ। ইহার এমন তাৎপর্য নয় যে রাজা স্বদেশীয় হইতে হইবে, এটা ইনভার্টেড কমার মধ্যে। রাজা বা শাসক সম্প্রদায়কে তিনি একটা পুলিশ পাহারার মতোই আবশ্যক মনে করিয়াছেন। সেটা যেন সমাজের কতকটা বাহিরের ব্যবস্থা, ভিতরে সমাজ পরিচালনের আসর ভার অন্যত্র ন্যস্ত থাকিবে। অর্থাৎ আসল শাসনটা সামাজিক, রাষ্ট্রিক নয়, এবং সেই শাসনও সর্বাঙ্গীন মনুষ্যত্ব বিকাশের প্রয়োজনমূলক। সেখানে স্বাধীনতা অর্থে পলিটিক্যাল আত্মপ্রকাশ বা ইকোনমিক সুখ স্বাচ্ছন্দ্য নয়। ইহাও ঠিক নয় যে রাষ্ট্রনীতি ও অর্থনীতির দিকটা ঠিক থাকিলেই অন্যগুলি আপনিই উৎকর্ষ লাভ করিবে। আমরা এখন তাহাই বুঝি, সেই যুক্তিকে অকাট্য মনে করি, কিন্তু এ বিষয়ে বঙ্কিমচন্দ্র বোধহয় ভুল করেন নাই। যদি করিয়া থাকেন তবে তাহার ওই মনুষ্যত্বের আদর্শই ভুল। পৃষ্ঠা 112। বঙ্কিমের দেশপ্রীতি মনুষ্যত্ব সাধনারই একটা অঙ্গ, সেই বৃহত্তর ধর্মেরই একটা বড় সাধন। ইহার মূল প্রয়োজন রাষ্ট্রিক নয়, সামাজিক। সুলভ পরজাতিবিদ দেশ নয়, স্বজাতিপ্রীতিই তাহার একমাত্র প্রেরণা। এমনকি জগৎপ্রীতি ও ভগবৎপ্রীতিতেই তাহার শেষ পরিণতি। এই স্বদেশপ্রীতিকেই বঙ্কিমচন্দ্র মনুষ্য লাভের অতিশয় সহজ ও নিশ্চিত উপায় বলিয়া বুঝিয়াছিলেন। পূর্বকালের মতো গোড়া হইতে ভগবানের দিকে দৃষ্টি রাখিয়া জগৎ সংসারের প্রতি উদাসীন থাকিলে একেবারে চলিবে না। ভগবানের জন্য সংসার ত্যাগ নয়, মানুষের জন্যই আত্মত্যাগ করিতে না পারিলে চিত্তশুদ্ধি হইবে না। ভগবান লাভ তো পরের কথা, আপনাকেও হারাইতে হইবে। এই সত্য বঙ্কিমচন্দ্রই প্রথম উপলব্ধি করিয়াছিলেন, এবং ইউরোপীয় জাতি সকলের সাজত্যনিষ্ঠা হইতে ইঙ্গিত পাইয়া তিনি সে প্যাট্রিয়টিজমকে শোধন করিয়া তাহাকেই মানুষের একটি মহৎ ধর্মরূপে গড়িয়া লইয়াছিলেন। তাহা সেই অনুশীলন ধর্মের সকল অঙ্গ সংযোজন ও সুসম্পন্ন করিয়া লওয়ার পরে তিনি যেন শেষে এই মন্ত্রটিকে বিদ্যুৎ বিকাশের মতো আপন অন্তরে দর্শন করিলেন এবং ঋষির মতোই উচ্চারণ করিলেন। ইনভার্টেড কমার মধ্যে ঈশ্বরে ভক্তি ভিন্ন, দেশপ্রীতি সর্বাপেক্ষা গুরুতর ধর্ম। ইনভার্টেড কমা ক্লোজ। দেশপ্রীতি ও সার্বলৌকিক প্রীতি উভয়ের অনুশীলন ও পরস্পর সামঞ্জস্য চাই। তাহা ঘটিলে ভবিষ্যতে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতির আসন গ্রহণ করিতে পারিবে। এই কথাই বোধহয় ধর্ম সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের একটা খুব বড় কথা। জাগতিক প্রীতিই মানুষের শ্রেষ্ঠ ধর্ম, তাহার ধর্মতত্ত্বের মূল তত্ত্ব ইহাই বটে। কিন্তু তত্ত্বকে মানুষের ব্যবহারিক জীবনে সত্য করিয়া তুলিতে হইলে মানুষকে নিঃস্বার্থ করিবার সহজ ও শ্রেষ্ঠ উপায় এ যুগে এমন আর কিছুই নাই। মনুষ্য ধর্মের সকল দিক চিন্তা করার পর সর্বশেষে এই যে তত্ত্ব তাহার চিত্তে উদ্ভাসিত হইয়াছিল, তাহাতে তাহার দৃষ্টির গভীরতাও যেমন তেমনি তাহার বাস্তব নিষ্ঠাও প্রকাশ পাইয়াছে। মনে হয় ভারতের সেই প্রাচীন ধর্মতত্ত্বকেই ভিত্তি করিয়া বঙ্কিমচন্দ্র যে নবধর্ম প্রণয়ন করিয়াছিলেন, তাহার দৃঢ়তম খিলান হইল এই দেশপ্রীতি। আশ্চর্য বটে, কিন্তু বঙ্কিমচন্দ্রের চিন্তা ও চিন্তা প্রণালী যিনি আমূল পর্যালোচনা করিবেন, তিনি ইহাতে বিস্মিত হইবেন না, বরং জাতির চিন্তার ইতিহাসে তাহার এই দান যেমন অমূল্য, তেমনি যুগান্তকারী বলিয়া স্বীকার করিবেন। ভারতীয় ধর্মের অঙ্গীকৃত হইয়া এই স্বদেশপ্রীতিকে এত বড় স্থান দিবার কল্পনাও পূর্বে কেহ করে নাই।
আমরা দেখিলাম বঙ্কিমচন্দ্র যে আদর্শে তাহার ওই সমাজ প্রতিষ্ঠা করিতে চান, তাহা মূলে সেই প্রাচীন আদর্শ। রাষ্ট্রনীতি অর্থনীতির পরিবর্তে তিনি মনুষ্য ধর্মনীতিকে প্রাধান্য দিয়াছেন। তথাপি সেই সমাজকে তিনি এই যে একটি মন্ত্রের গ্রন্থিতে বাঁধিয়া দিয়াছেন, ইহাতে সে প্রাচীনকে সম্পূর্ণ আধুনিক পন্থা স্থাপন করা হইয়াছে। সেই আদর্শের সহিত সামঞ্জস্য করিয়াই এ যুগের প্রয়োজনকে পূর্ণভাবে বরণ করা হইয়াছে। ওই আদর্শ এবং যুগের এই প্রয়োজন, এই উভয়ের সামঞ্জস্য করিয়া যদি একটা সমাজ ব্যবস্থা সম্ভব হয় এবং রাষ্ট্রনীতির সহিত সে ব্যবস্থার বিরোধ না ঘটে। পৃষ্ঠা 113। এই দেশে এমন কোনো লোক গুরুর আবির্ভাব হয় নাই, এই দেশে এমন কোনো লোক গুরুর আবির্ভাব হয় যাহার প্রতিভায় জাতির জীবনে ওই মন্ত্র কার্যকরী হইয়া ওঠে। তবে এই মহামন্বন্তরে আমরা বাঁচিয়া থাকিব, নতুবা নহে। বঙ্কিমচন্দ্র ইহাই আশা ও বিশ্বাস করিয়াছিলেন। নবযুগের সমস্যা ও তাহার সমাধানে বঙ্কিমচন্দ্রের ভাবনা চিন্তার যে পরিচয় আধুনিক বাঙালি পাঠক সমাজে দিলাম, তাহাতে আশা করি আর কিছু না হোক বঙ্কিমচন্দ্র তাহার যুগ এই বিস্মৃতিপরায়ণ জাতির স্মৃতিপটে ক্ষণিকের জন্য প্রতিফলিত হইবে। সে যুগে যুগনায়ক রূপে বঙ্কিমচন্দ্রের সেই সাধনা, সে যুগে সকল উৎকণ্ঠাকে জাতির হইয়াই একটি চিন্তায় কেন্দ্রীভূত করা এবং মুক্তির একটা প্রশস্ত পন্থা নির্ধারণ তিনি যেমন করিয়াছিলেন, তাহা পূর্বে আর কেহ তেমন করেন নাই। তাহার সেই চিন্তার কতখানি এখনো এই বহুমতের তুমুল সংঘর্ষে টিকিয়া থাকিবার যোগ্য এবং ভবিষ্যতেও তাহার কতটুকু সাধনযোগ্য বলিয়া গ্রাহ্য হইবে, সে বিচার এখানে নিষ্প্রয়োজন। বঙ্কিমচন্দ্রের মতো মনীষী বাংলাদেশে অল্পই জন্মিয়াছেন। সে যুগের সমস্যা তাকে যে দিক দিয়া যেভাবে বিচলিত করিয়াছিল, তাহা ক্রমেই গভীরতর হইয়া উঠিয়াছে। প্রাচীন ও আধুনিকের মধ্যস্থলে দাঁড়াইয়া তিনি উভয়ের যে সামঞ্জস্য সন্ধান করিয়াছেন, আজও সেই সামঞ্জস্যের প্রয়োজন আছে। শুধুই যুগ বা জাতি নয়, সারা পৃথিবীর ইতিহাস গতি ও স্থিতির একটা সংশয় সংকটে আসিয়া অনিশ্চিতভাবে দোল খাইতেছে। মানুষের মনুষ্যত্বের এক মহাপরীক্ষা আসন্ন হইয়া উঠিয়াছে। ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য হিউম্যানিজমের যে প্রেরণা আমাদের চিত্তে জন্মিয়াছিল, রামমোহন হইতে বঙ্কিম পর্যন্ত তাহা প্রায় একমুখে বৃদ্ধি পাইয়া শেষে একটা বাস্তব কিছুকে আশ্রয় করিয়া স্থির হইতে চাহিয়াছিল। চিত্তে সেই অস্থিরতার মধ্যে স্থিরত্ব লাভের প্রয়াস বঙ্কিমের চিন্তাতেই প্রথম দৃষ্টিগোচর হয়। সমগ্র দৃষ্টি ও স্থির দৃষ্টি লক্ষণ তাহাতেই আছে। দৃষ্টির এই ভঙ্গিটাই বড়, তাহাই অধিকতর মূল্যবান। আমি যুগনায়ক রূপে বঙ্কিমচন্দ্রকে দেখিবার ও দেখাইবার চেষ্টা করিয়াছি। তিনি যুগকেও কোথায় কতটুকু অতিক্রম করিয়াছেন প্রসঙ্গত তাহার কিঞ্চিত নির্দেশ করিল। আমি মুখ্যত সেই যুগের কথাই বলিয়াছি এবং তাহার নিজস্ব ভাবনা চিন্তা যেমনই হোক, তিনি যে তাহার কাল ও তাহার সমাজকে সর্বদা চোখের সম্মুখে রাখিয়াছিলেন, তাহাও বারবার স্মরণ করিয়াছি। তৎসত্ত্বেও বঙ্কিমচন্দ্রের লোকোত্তর প্রতিভার পরিচয়স্বরূপ একটা কথা আজও নিঃসংশয়ে বলা যাইতে পারে, তাহা এই যে বঙ্কিমচন্দ্রের দৃষ্টি সেই যুগ প্রয়োজনে যতই বশীভূত হোক, তথাপি তাহা আরও গভীর অর্থে আধুনিক, যাহা তখনও কেহ বুঝিতে পারে নাই, এবং যত দিন যাইতেছে ততই যাহা মানুষের ভাবে চিন্তায় স্পষ্টতর হইয়া উঠিতেছে। নূতন জীবন দর্শনের সেই সমন্বয় তত্ত্ব তাহার প্রতিভাতেই প্রথম, শুধু চিন্তায় নয় সৃষ্টিকর্মেও ধরা দিয়াছিল। এই জন্যই আমি এই সমন্বয় শক্তিকে তাহার প্রতিভার প্রধান গৌরব বলিয়া বারবার উল্লেখ করিয়াছি। তাহার সর্ববিধ চিন্তায়, এমনকি ভাবকল্পনায় ও কাব্য সৃষ্টিতেও ইহাই যেন একমাত্র প্রেরণা হইয়াছে। বাংলা সাহিত্যের ভাষা নির্মাণে তিনি যেমন সাধু ও চলিত ভাষাকে একই ছাঁচে ঢালিয়া অসাধ্য সাধন করিয়াছেন, তেমনি তাহার উপন্যাসগুলিতেও কাব্য, নাটক ও আখ্যান এই তিনের এক অপূর্ব মিশ্র রসরূপ সৃষ্টি করিয়াছেন। পৃষ্ঠা 114। সেই রূপ ও বাস্তব এবং আদর্শের মিলিত রসরূপ। এখানেও ভোগ ও ত্যাগ, প্রবৃত্তি ও নিবৃত্তি, সংসার ও সন্ন্যাস, প্রেম ও মরালিটি এক রসকল্পনায় নির্দ্বন্দ্ব হইয়া উঠিয়াছে। তিনি যেমন পাশ্চাত্য ও ভারতীয় উভয় সাধনার মিলন চাহিয়াছিলেন, তেমনি মানুষের ধর্ম সাধনাতেও ব্যক্তি ও সমাজ, জ্ঞান ও ভক্তি,
মনুষ্যত্ব ও ঈশ্বরত্ব এ সকলকে এক সত্যের অন্তর্ভুক্ত করিয়াছিলেন। এই দৃষ্টি ভারতীয় দৃষ্টি। নতুন যুগে নতুনতর সমস্যায় সেই সনাতনী আবার সাড়া দিয়াছিল। সর্বৈব সর্ব বৈষম্য ও বৈচিত্র্যের সমতা সাধনেই যে সকল সমস্যার মূলচ্ছেদ হয়, বর্জন নয়, গ্রহণেই পূর্ণ সত্যের প্রতিষ্ঠা হয়। এই তত্ত্বের প্রতিষ্ঠায় ভারতীয় মনীষার শ্রেষ্ঠ গৌরব। বঙ্কিমচন্দ্র সেই তত্ত্বকে আশ্রয় করিয়াছিলেন। কেবল সে বিষয়ে তাহার নতুনত্ব এই যে তিনি যুগ সমস্যার প্রতি দৃষ্টি রাখিয়া জীবনের বাস্তবকে, মানুষের জন্মগত প্রকৃতিগত সংস্কারকে আদৌ স্বীকার করিয়া সেই সমন্বয়ের একটা পন্থা নির্দেশ করিয়াছিলেন। তাহার তত্ত্ব যত বড় বা আদৌ যত উচ্চ হোক, তিনি সেই বাস্তবকে কিছুতে হিসাবের বাহিরে রাখিতে পারেন নাই। শেষ হলো এই ফাইলটি। এটি হচ্ছে 5 নম্বর যুগনায়ক বঙ্কিম।